কাঠমান্ডু এয়ারপোর্ট। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল 23 জানুয়ারি। 23 জানুয়ারি, সরি, কলকাতা এয়ারপোর্ট। 23 জানুয়ারি আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করি। ফ্লাইট থেকে তোলা একটি ছবি। সামনে ছোট কালো রঙের বিন্দুটি হলো মাউন্ট এভারেস্ট। কাঠমান্ডু এয়ারপোর্ট মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই এয়ারপোর্টে নামিয়ে দিল আমাদের। তো সেখান থেকে সরাসরি চলে এলাম থামেল। এটি থামেলে আমাদের থাকার জায়গা, যে হোটেলে আমরা ছিলাম। ছোট কিন্তু খুবই পরিষ্কার একটি হোটেল। প্রথম আমাদের কাজ ছিল মানি এক্সচেঞ্জ। তো থামেলে এরকম মানি এক্সচেঞ্জের প্রচুর প্লেস আছে যেখান থেকে মানি এক্সচেঞ্জ করা যায়। তো প্রথমেই আমরা আমাদের ভারতীয় এবং কিছু ডলার নেপালি টাকাতে কনভার্ট করে নিলাম, যাতে আমাদের সুবিধা হয় কিছুটা। তো প্রথম দিনের আমাদের কাজ খুব বেশি ছিল না। মেন আমাদের উদ্দেশ্য ছিল প্রথম দিনটি একটু থামেলটা পায়ে হেঁটে এক্সপ্লোর করা, সেটা করতেই বেরিয়েছিলাম। থামেলটা পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা দরবার স্কোয়ার। দরবার স্কোয়ারটা দেখার বহুদিনের ইচ্ছে ছিল। কালভৈরবের মূর্তির পাশে আমাদের দুজনের একটা ছবি। নেক্সট ডে মর্নিং আজকে আমরা কাঠমান্ডু থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস বেশি শহর। তো তার আগে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা, পারমিট বানানো। পারমিট ছাড়া নেপালের কোনো ট্রেকিং রুটে ঢোকা যায় না, সেজন্য উপযুক্ত পারমিট বানানো সবার আগে দরকার। তো আমরা চলে এলাম নেপাল ট্যুরিজম বোর্ডে, যেখান থেকে পারমিট পাওয়া যায়। একটা ফর্ম ফিল আপ করতে হয় নেপাল ট্যুরিজম বোর্ডে পারমিটের জন্য। তো 9টায় আমরা পৌঁছে গিয়েছিলাম। 9টায় অফিস খোলে। মোটামুটি আমাদের 1 ঘন্টা লেগেছিল। 10টার মধ্যেই আমরা পারমিট হাতে পেয়ে গেলাম। পারমিট হাতে পাওয়ার পর আমরা চলে এলাম সরাসরি মাইক্রো বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস বেশি শহর। বিজি মল, কাঠমান্ডু শহরে বিজি মলের সামনেই মাইক্রো বাস স্ট্যান্ড, যেখান থেকে খুব কম খরচে বেশি শহরের বাস পাওয়া যায়। বেশি শহর থেকেই আমাদের অন্নপূর্ণা সার্কিট ট্রেক শুরু হতে চলেছে। উঠে পড়লাম মাইক্রো বাস স্ট্যান্ডে, মাইক্রো বাসে। তো যাত্রাপথে ছবি আমি আর রাখলাম না। মোটামুটি আমরা 11:30-12টার দিকে শুরু করেছিলাম কাঠমান্ডু থেকে থ্রু মাইক্রো বাস। সন্ধ্যে 6টার দিকে আমরা পৌঁছে গেলাম বেশি শহর, থোরাং গেস্ট হাউস। এখানেই আমরা রাত্রে থাকবো। এখানে রাতটা কাটিয়ে সকালে বেশি শহর থেকে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস অন্নপূর্ণা সার্কিট। রাত্রে ডিনার, সকালে চা দিয়ে শুরু হলো আমাদের দিন। আচ্ছা, এইটি হলো জিপ। ঠিক করেছিলাম যে জিপে আমরা যতটা সম্ভব সামনে এগিয়ে যাব। বেশি শহর থেকে এরকম জিপ পাওয়া যায় অনেকগুলি, একটু আপনাকে দরদাম করতে হবে। যতটা আপনাকে সামনে এগিয়ে দেবে ততটার উপর ডিপেন্ড করেই ওরা ভাড়াটা ঠিক করে। যাই হোক, আমরা দরদাম করে একটা জিপে উঠে পড়লাম। ট্যুরিস্ট খুব বেশি ছিল না, আমরা দুজনেই ছিলাম একমাত্র ট্যুরিস্ট, বাকি সবাই ছিলেন স্থানীয় মানুষ। তো জিপে করে এগিয়ে আসার পর এই প্রথম আমরা চেকপোস্ট পেলাম। অন্নপূর্ণা সার্কিটে কিন্তু প্রায় প্রত্যেকটি শহরেই একটি করে চেকপোস্ট আছে, এবং আপনি যদি লোকাল না হন তাহলে এই চেকপোস্টগুলিতে আপনার পারমিট চেক করা হবে। যদি আপনার পারমিটে ওরা সব কিছু ওকে দেখতে পায়, তারপরে কিন্তু আপনাকে প্রসিড করতে দেবে, এগিয়ে যেতে দেবে। যাই হোক, পারমিট চেক করে এটা আমাদের লাঞ্চ স্টপ, ডেন্স ফল রেস্টুরেন্ট। জায়গাটির নাম হলো লামজুং। ডেন্স ফল রেস্টুরেন্ট কেন, সেটা ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম। ঠিক জানলার পিছনে দেখতে পাচ্ছেন একটা খুব বড় একটা জলপ্রপাত। তো এর সৌন্দর্য বর্ণনা করা, মানে এক কথায় বলা যায় যে ভাষায় অসম্ভব। শুনেছিলাম একটা কথা যে অন্নপূর্ণা সার্কিট পৃথিবীর সুন্দরতম ট্রেকগুলির মধ্যে একটা। তো প্রথমেই ওয়াটারফলটা দেখে মনে হলো যে হ্যাঁ, যা শুনেছিলাম তা সত্যি। মানে একটা আভাস পেলাম যে কতটা সুন্দর হতে চলেছে আমাদের পরবর্তী দিনগুলো। যাই হোক, লাঞ্চ করলাম। লাঞ্চ করে আবার গাড়িতে উঠে পড়া। গাড়িতে উঠে পড়ে এটা আমাদের সেকেন্ড চেকপোস্ট, ধারে পানিতে। এখানে আরও এক প্রশ্ন আমাদের পারমিট চেক হলো। এই পর্যন্তই আমাদের গাড়ি গিয়েছিল। এইখানে গাড়ি বলল যে গাড়ি আর সামনে যেতে পারবে না, কেন এরপর থেকে স্নো শুরু হচ্ছে। এই স্থানটি টিমাং শহর থেকে, টিমাং গ্রাম থেকে 4 কিলোমিটার আগে।
4 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিল, বললো যে গাড়ি আর সামনে যাবে না, এবার আপনাদেরকেই ট্রেকিং করে যেতে হবে, সামনে স্নো শুরু হয়ে যাচ্ছে। ওরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল কীভাবে যেতে হবে টিমাং গ্রামে। আগেই বলেছিলাম যে আমাদের সঙ্গে কোনো গাইড ছিল না, আমরা নিজেরাই পুরো ট্রেকটা অর্গানাইজ করেছি। তো সেটা পরে আমি বলবো যে কিভাবে আমরা গাইড ছাড়াই পুরোটা করলাম। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো গাড়ি যাওয়ার রাস্তা, মোটরেবল রুট। আর যেটা বাঁ দিকে যেদিকে সুদীপ যাচ্ছে এটি হলো শর্টকাট, যাতে মেন রাস্তায় হাঁটার একটা ফ্যাটিক না আসে, বোরিং না হয়ে যান অভিযাত্রীরা, তার জন্য নেপাল সরকার এরকম অনেকগুলি শর্টকাট বানিয়েছেন রাস্তায়। তো তারই একটি ধরে আমরা এগিয়ে চললাম। আচ্ছা, সামনে সুদীপ অনেকটা এগিয়ে গেছে, উপর দিকে উঠে গেছে। লো অল্টিটিউডে সুদীপ আমার থেকে অনেক বেশি হাঁটে, আমি লো অল্টিটিউডে একটু হাঁপাতে শুরু করি, তো সুদীপ অনেকটা উঠে আমার জন্য ওয়েট করছে যে কখন আসবে। যাই হোক, শুরু হলো আমাদের হাঁটা। কিছুটা হাঁটার পর ধীরে ধীরে ছোট ছোট স্নো প্যাচ স্টার্ট হলো। যত এগোতে থাকলাম কিছু কিছু জায়গা একটু কাদা বা একটু জলের অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি। আরও যখন ঘন্টাখানেক কাটলো তখন দেখলাম ধীরে ধীরে সত্যি স্নোটা বাড়ছে আস্তে আস্তে। তো ড্রাইভার ঠিকই বলেছিল যে যত সামনে যাবেন তত স্নোটা আস্তে আস্তে বাড়বে। তো দুপুর 1টার দিকে আমরা টিমাং গ্রামে এসে উপস্থিত হলাম। এটি টিমাং গ্রাম, উচ্চতা 2578 মিটার। তো আমরা ঠিক করেছিলাম আজকে টিমাং গ্রামেই থাকবো, কাল সকালে আমাদের মেন ট্রেকটা শুরু হবে, মেন হাঁটাটা শুরু হবে। ঘর পেতে খুবই মুশকিল হয়েছিল, অধিকাংশ ঘরই ফাঁকা, অর্থাৎ অধিকাংশ ঘরেই কোনো লোকজন নেই। তো দু একটা বাড়িতে গিয়ে ডেকে কাউকে খুঁজে না পেয়ে অবশেষে শেষ পর্যন্ত জাস্ট একটা কুকুরকে দেখে, এই কুকুরটাকে দেখে আমরা বুঝলাম যে যদি কুকুর থাকে নিশ্চয়ই মালিকও থাকবে, তার মানে নিশ্চয়ই বাড়িতে কেউ আছে। তো সেখানে অনেক ডাকাডাকির পর আমরা একজনকে পেলাম। তো তারপর আমাদের থাকার ব্যবস্থাও হলো হোটেল রয়্যাল গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট টিম্যাং, এখানে আজ রাতটা থাকবো, থেকে কাল সকালে থেকে আমাদের মেন ট্রেকটা শুরু হবে। আমাদের রুম, আমরা যারা মানে ভারতীয়রা মানে খুব কম পয়সা দিয়ে ট্রেক করি, তো তাদের জন্য একদম এটাকে তো 5 স্টার হোটেল বলা যায়। ভোরবেলা, খুব ভোরবেলা আমরা বেরিয়েছিলাম যদি কিছু ফ্রেম পাই। যাই হোক, তো কিছু স্নো আছে এরকম পিক দেখলাম। সব থেকে দুঃখের কথা যে পিকগুলোকে আইডেন্টিফাই করে দেবে, যে কাউকে জিজ্ঞাসা করবো যে কনফার্ম হবো যে এটা কোন পিক, মানে কোনো লোকজনই নেই, জাস্ট মনে হয় একটা ডেজার্টেড ভিলেজ টাইপস অফ একটা ভুতুড়ে গ্রাম, এরকমই মনে হচ্ছে। যাই হোক, তো সকাল ভোরবেলা কিছু ছবি তোলার পর ফিরে এলাম, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এই টিমাং গ্রামটির একটা ছবি, এটি আমাদের যেখানে ছিলাম যে হোমস্টেতে, তার যে টি হাউসে, তার সামনে থেকে নেওয়া। রোদরা ধীরে ধীরে আসছে গ্রামের উপরে। ইতিমধ্যে আমরা টিবেটিয়ান ব্রেড দিয়ে ব্রেকফাস্ট সারছি, ব্রেকফাস্ট করি বেরিয়ে যাব। তো এখানে একটা খুব মজার কথা বলি যে সূর্যের আলো যতক্ষণ আমাদের গায়ে থাকতো ততক্ষণ টেম্পারেচার পজিটিভে থাকতো, অর্থাৎ 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস যখন সূর্যের আলোটা গায়ে পড়তো, সূর্যের আলোটা যখনই সরে যেত টেম্পারেচার মাইনাসে, -2 -3, রাত্রে অনেক আরও নামতো, সেটা পরে বলবো। তো যতক্ষণ না পর্যন্ত সূর্যের আলোটা ধীরে ধীরে আসতো আমরা বেরোতাম না, তার কারণ যদি বেরোই জমে যাব। তো সূর্যের আলোটা মোটামুটি অনেকটা নেমে এসেছে দেখে আমরা বেরোলাম, মোটামুটি তখন সকাল 9টা। ধীরে ধীরে এগোতে থাকলাম, চমৎকার ওয়েদার, আকাশে কোনো মেঘের চিহ্ন নেই। আগেই মোটামুটি ওয়েদার ফোরকাস্ট যা দেখেছিলাম যে আগামী 2 থেকে 3 দিন ওয়েদার খুব ভালো থাকবে, খুবই ভালো থাকবে, একদম মানে পারফেক্ট ওয়েদার যাকে বলে। যাই হোক, তো এগিয়ে চললাম। তো এটি আরেকটা ট্রেকিং ট্রেল, যেটা লেখা আছে ওয়ে টু চামে ট্রেকিং ট্রেল। সামনে চামে একটি বড় গ্রাম। তো গাড়ি রাস্তায় যেতে একঘেয়ে লাগছিল, তো ঠিক করলাম যে একটা ট্রেকিং ট্রেলই ধরবো, এগিয়ে গিয়ে দেখি যে ট্রেকিং ট্রেলটা কেমন। যাই হোক, তো কিছুটা এগোনোর পর ভুলটা বুঝতে পারলাম যে ভুলটা অ্যাকচুয়ালি কি করেছি। যেহেতু এটি ট্রেকিং ট্রেল, খুব বেশি লোকজন এই ট্রেলে আসেনি, প্রচুর পরিমাণে স্নো জমে আছে।
তো সেই সেই স্নোয়ের মধ্যে দিয়ে হাঁটা যথেষ্ট অসুবিধাজনক। তো মনে হচ্ছিল যে গাড়ি রাস্তায় থাকলেই ঠিক করতাম। তো এত বেশি স্নো জমেছিল ভিতরটায়, আমাদের ওই স্নো জোনটা ক্রস করতে একটু ভালোই টাইম লাগলো। যাই হোক, তো ক্রস করার পর দেখলাম সামনে একটি ব্রিজ। ব্রিজ শেষ হলেই সূর্যের আলো, সেখানে আর কোনো স্নো দেখতে পাচ্ছি না, মনে একটু বল এলো। যাই হোক, ব্রিজ দিয়ে ক্রস করলাম। একটা ওই স্নো জোনটা ক্রস করার একটা আনন্দ বহিঃপ্রকাশ করতেই ব্রিজের মাঝখানে এরকম একটা ছবি তুলেছিলাম যে এতটা স্নো ক্রস করেছি। যাই হোক, তো ব্রিজটা ক্রস করার পরই একটা খুব সুন্দর একটা গ্রাম, ছোট্ট, কিন্তু এখানেও তাই কোনো লোকজন নেই, বাড়িগুলো একদম ফাঁকাই পড়ে আছে। যদি আপনাদের বিউটেন বার্নার থাকে, যে কোনো বাড়িতে ঢুকে থাকতে পারবেন বিনা পয়সায়, পয়সাও লাগবে না। যাই হোক, তো কিছুটা এগোনোর পর প্রথম অবস্ট্রাকেলটা ফিল করলাম আর বুঝতে পারলাম যে যতটা সুখকর ভেবেছিলাম আমাদের এই শীতকালীন অভিযানটা, ততটা সুখকর হতে হবে না হয়তো। তো এই যে একটা স্নোয়ের স্তূপ, এটি কি প্রথমে ঠিক বুঝতে পারিনি আমরা, যে হঠাৎ করে দেখলাম যে রাস্তা অন্তর্হিত হয়েছে, রাস্তার উপর একটা রাশি রাশি একটা স্নোয়ের একটা স্তূপ পড়ে আছে। তো খুব ভালো রকম অবজার্ভ করার পর ধীরে ধীরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এটি একটি অ্যাভালাঞ্চ উপর থেকে নেমে এসেছে। এই ফটোটাই হয়তো আপনারা ভালো করে বুঝতে পারছেন যে এটা একটা অ্যাভালাঞ্চ। এটি মেন মোটরেবল রোড, গাড়ি যাওয়ার রাস্তা, সেই রাস্তার উপর একটা অ্যাভালাঞ্চ হয়ে এত বেশি স্নো জমা হয়েছে। যদিও এটা মানে খুব ছোট অ্যাভালাঞ্চই বলা যায়। যাই হোক, এটি পেরোতে আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি। কিছুটা এগিয়ে আবার এটাও পেলাম যে একটা গাছের গুঁড়ি পড়ে আছে রাস্তার মাঝখানে, সুদীর উপর দিয়ে ক্রস করছে গাছের গুঁড়িটা। তো একটু এগিয়ে যেটা ফেস করলাম সেকেন্ড অবস্ট্রাকল, যেটা বলছিলাম যে যতটা সুখকর ভেবেছিলাম ততটা সুখকর হবে না। তো পায়ে যেটা পরা আছে এটিকে বলা হয় ক্র্যাম্পন। তো ক্র্যাম্পন কেন পরছি এই যে ছবিটা দেখলে বুঝতে পারবেন যে রাস্তার উপর অ্যাকচুয়াল যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্নো না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আইস। স্নো কোনো এক সময় পড়েছিল রাস্তার উপর, সেই স্নোটি ধীরে ধীরে সলিড হতে হতে গাড়ির চাকার চাপে বা লোকজনের পায়ের চাপে ধীরে ধীরে সেটি জমে পুরোপুরি একটা আইসে পরিণত হয়েছে। এবং এই আইসের যে আপার সারফেসটা একটা প্রচণ্ড স্লিপারি সারফেসে পরিণত হয়েছে, তার কারণ সূর্য উঠছে, টেম্পারেচার বাড়ছে, আইসের উপরিভাগটা ধীরে ধীরে গলছে, সেজন্য এর উপরিভাগটা প্রচণ্ড স্লিপারি। তো বাধ্য হয়ে আমাদের পায়ে ক্র্যাম্পন সেট করতে হয়েছিল, আর কোনো উপায় ছিল না আমাদের। তো এটি বোধহয় সর্বপ্রথম ট্রেক যেখানে ট্রেকের প্রথম দিনেই আমাদেরকে পায়ে ক্র্যাম্পন সেট করতে হয়েছিল। একটু যখন এগিয়ে গেলাম আরও সামনের দিকে, দেখলাম যে একটা বুলডোজার, এই বুলডোজারটি এই আইসের যে লেয়ারটা সেই লেয়ারটা কাটছে। যাই হোক, তো আরেকটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম যে এইখানে আর কোনো আইস নেই, সম্ভবত এই বুলডোজারগুলোই কিছুদিন আগে এই আইসটা কেটে কেটে রাস্তাটা পরিষ্কার করেছে। কিন্তু যেটা একটা উপরই পাওনা হলো সেটি হলো অন্নপূর্ণা 2। এই যে সামনে যে একদম উঁচু পিকটা দেখতে পাচ্ছেন এটি হলো অন্নপূর্ণা 2। তো দেখে আমাদের মনে হয়েছিল যে সম্ভবত একটি অন্নপূর্ণা 2, কিন্তু কনফার্ম করতে পারছিলাম না, রাস্তায় কাউকে দেখতে পাচ্ছিলাম না যে ডেকে জিজ্ঞাসা করবো যে এটি কি অন্নপূর্ণা 2। যাই হোক, চামে গ্রামে ঢুকে আমরা প্রথম লোকজন পেলাম, সেখানে জিজ্ঞাসা করে আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ এই শৃঙ্গটি হলো অন্নপূর্ণা 2। অসাধারণ, মানে একদমই জাস্ট একটা পিকচার ফ্রেম বলা যেতে পারে। মানে আপনার হাঁটার পরিশ্রম পুরোপুরি ভুলিয়ে দেবে। তো এই ধরনের সিনারি পেলে মনে হয় যে কেন এসেছি বা এত কষ্ট কেন করছি, মানে পরিশ্রমগুলো সার্থক হয়। ছোট একটি চেকপোস্ট, এখানে আমাদের পারমিট চেক করলো, এগিয়ে গেলাম। যতই সামনে এগোচ্ছি সেই একই, সামনে বিশাল অন্নপূর্ণা 2, বারবার চোখ চলে যাচ্ছে ওই দিকেই। অনেক ছবি তুলেছিলাম আমরা, বারবার ছবি তুলেছিলাম অন্নপূর্ণা 2 এর। তো চামে গ্রামের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো এইখান থেকে অন্নপূর্ণা 2 এর ভিউটা সব থেকে সুন্দর। এই অন্নপূর্ণা 2 এর ভিউ দেখার জন্য এই চামে গ্রামে অনেক ট্যুরিস্ট থাকেন বা অনেক ট্রেকার থাকা পছন্দ করেন। যাই হোক, এটি যেটি দেখা যাচ্ছে এই গ্রামটির নাম তালেখু গ্রাম। মাঝখানে আর আমি অন্য কোনো ছবি রাখিনি।
তালেখু গ্রামে যখন পৌঁছালাম মোটামুটি বাজে একটা, দুপুর একটা। তো আমরা ঠিক করলাম যে তালেখু গ্রামেই আজকে থেকে যাব। তো দুপুর একটায় কেন থেকে যাচ্ছি একটু বললে হয়তো বুঝতে পারবেন যে নর্মাল ট্রেকিংয়ে আমরা সাধারণত বিকেল 4টে বা বিকেল 5টা পর্যন্ত হাঁটতে পারি, কিন্তু দুপুর একটার সময় থেকে যাওয়ার ডিসিশান নেওয়ার একমাত্র কারণ হলো টেম্পারেচার। অর্থাৎ সূর্যের আলোটা যেই গা থেকে চলে যাচ্ছে, অর্থাৎ পাহাড়ের আড়ালে যখনই সূর্যটা চলে যাচ্ছে, আগেই বলেছিলাম যে সঙ্গে সঙ্গে টেম্পারেচার নেমে যাচ্ছে মাইনাসে। সূর্য থাকলে টেম্পারেচার থাকছে 3 ডিগ্রি 4 ডিগ্রি, সূর্যের আলোটা গা থেকে চলে গেলেই সেই টেম্পারেচার নেমে হয়ে যাচ্ছে -2 -3। যত সময় যাচ্ছে টেম্পারেচার আরও ফল করছে। সেজন্য সূর্যের আলোটা চলে গেলেই বাধ্য হয়ে আমাদের কোথাও একটা থেকে যেতে হতো। তার কারণ এরপর ফার্দার রাস্তায় মুভমেন্ট করলে রাস্তাতেই জমে যাওয়ার একটা সম্ভাবনা, বলতে পারেন যে রাস্তাতেই জমে যেতাম আমরা। তো একটা টি হাউস, খুব সুন্দর একটা টি হাউস পেয়ে গেলাম। এখানে বলে রাখি যে টি হাউসের মালিকরা কিন্তু থাকার জন্য কোনো পয়সা নিতেন না, শুধুমাত্র খাবারের জন্য পয়সা নিতেন। এমনিতেই শীতকালে খুব বেশি ট্যুরিস্ট আসেন না, যার জন্য ওনারা কেউই থাকার জন্য কোনো টাকা পয়সা চাননি। যাই হোক, টি হাউসের বারান্দা থেকে কয়েকটা ছবি তোলার চেষ্টা করেছি। পরের দিন ভোরবেলার ছবি, ঠান্ডা জল নিতে গিয়ে একটা ওদের জলের যে রিজার্ভার খুলে দেখছি উপরের সারফেসটা পুরোপুরি জমে বরফ হয়ে আছে। সুদীপ হাত দিয়ে চেক করছে যে ফাটানো সম্ভব কিনা। ব্রেকফাস্ট করছি আর অপেক্ষা করছি কখন আবার সূর্যের আলোটা আসবে। এই বিড়ালটা মালিকের পোষা বিড়াল, প্লেটের উপরে লাফিয়ে ওঠাটাই শুধু বাকি রেখেছিল, বাকি সব কিছুই করেছিল। গায়ের উপর লাফিয়ে ওঠা, ঘাড়ের উপর লাফিয়ে ওঠা কিছুই বাদ রাখেনি। সুদীপ বিড়ালের ভয়ে প্লেটটা হাতেই তুলে নিয়েছে খাবার খাওয়ার জন্য। আচ্ছা, তনয়দা লিখেছে ছবিগুলো খুব সুন্দর তুলেছিস, ধন্যবাদ তনয়দা। তনয়দার কথা বলি, তনয়দাই কিন্তু আমাকে ইনফরমেশান দিয়ে সাহায্য করেছিল। যখন অন্নপূর্ণা সার্কিট যাব ঠিক করেছিলাম, তনয়দাকে অসংখ্যবার ফোন করেছিলাম যে তনয়দা ইনফরমেশান দাও, ততবারই তনয়দা ইনফরমেশান দিয়ে আমাকে খুব সাহায্য করেছে। যাই হোক, সূর্যের আলো এলো ধীরে ধীরে। সূর্যের আলোটা যেই গায়ে লাগলো ঠিক করলাম এবার বেরিয়ে যাব। তালেখুর উচ্চতা ছিল 2830 মিটার। আজকে আমাদের গন্তব্য পিসাংয়ের উচ্চতা 3303 মিটার। যাই হোক, এগিয়ে চলেছি। এটা দেখে আমার মনে হয়েছিল অ্যাভালাঞ্চ। এটা নাও হতে পারে, পুরোপুরি কনফার্ম না, কিন্তু একটা বড় জায়গা জুড়ে একটা বড় একটা স্নোয়ের অ্যাকুমুলেশন। সম্ভবত এই ভিতরে গর্জটা দিয়ে একটা অ্যাভালাঞ্চ নেমে এসেছে। যাই হোক, আমাদের রাস্তায় ছিল না, সেজন্য অতটা অসুবিধা আমাদের করেনি। এগিয়ে যাওয়া। আজকে ওয়েদার একদম পরিষ্কার, একেবারে নীল আকাশ, মেঘের কোনো চিহ্নমাত্রই নেই। যে ধরনের ওয়েদার ট্রেকাররা চান, মনে করেন যে এই ধরনের ওয়েদার হলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। যাই হোক, তো এই প্রথম কিছু লোকজনের দেখা পেলাম। একটা গাছ পড়ে গেছে, সেটা ওরা ছোট ছোট করে ভাগ করে কেটে নিচ্ছে ওদের রান্নার জ্বালানির জন্য। যাই হোক, দৃশ্যাবলী দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা সম্ভবত একটি অ্যাপেল ফার্ম, হিমালয়ান ফ্রেশ লেখা আছে, অ্যাপেল ফার্ম বলেই আমাদের মনে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক এখন বন্ধ হয়ে আছে, সেজন্য কনফার্ম করতে পারিনি, শুধু ছবি তুলতে পেরেছি। আচ্ছা, এই ওয়াটার সোর্সের কথাটা বলি। এটি কিন্তু একমাত্র ওয়াটার সোর্স পেয়েছিলাম আমরা গোটা অন্নপূর্ণা সার্কিটে, যেখানে আমরা জলকে তরল অবস্থায় পেয়েছিলাম এবং রিফিল করতে পেরেছিলাম আমাদের ওয়াটার বোতল। গোটা রাস্তায় কিন্তু আমরা কোথাও কোনো ওয়াটার সোর্স পেতাম না, যার জন্য আমরা মোটামুটি সঙ্গে প্রায় 3 লিটার ওয়াটার ক্যারি করতাম রুকস্যাকে। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে চলেছি। আজকের গন্তব্য পিসাং গ্রাম। এইখানে বর্ণনা একটু দিই। এইখানে রাস্তাটা পুরোপুরি একটা ওই পাহাড় কেটে বানানো, একটা দেখলে মনে হয় যেন একটা হাঁ করা মুখ, মানে দূর থেকে ছবি তুলে অন্তত আমার তাই মনে হয়েছিল। তো এখানে আমি একটা পোজ দিয়ে ছবি তুলেছিলাম। এই উপরের পোর্শনটা মনে হচ্ছে নাক, এটা উপরের ঠোঁট, এটা নিচের ঠোঁট, একদম যেন হাঁ করে আপনাকে গিলতে আসছে। যাই হোক, এটা আমার একটা ইমাজিনেশান, সেইভাবেই আমি ছবিটা
তুলেছিলাম। ছবি টবি তুলে ফটো সেশন শেষ করে আবার হাঁটা। এই পয়েন্ট থেকে মোটামুটি যেটা শুরু হলো যে পুরো রাস্তাটাই স্নোয়ে ঢাকা। এতক্ষণ পর্যন্ত আমরা স্নোয়ের প্যাচ পাচ্ছিলাম, যে কোথাও রাস্তা দেখা যাচ্ছে, কোথাও স্নো, এরকম একটা অল্টারনেট ব্যান্ড। কিন্তু এখান থেকে মোটামুটি যা স্টার্ট হলো যে পুরো রাস্তাটাই স্নোয়ে ঢাকা। এই মাঝখানে স্থানীয় বাসিন্দাদের যাওয়া আসার জন্য একটা ছোট একটা ট্রেঞ্চ টাইপ তৈরি হয়েছে। তো এই ট্রেঞ্চ দিয়েই আমরা হেঁটে যাচ্ছিলাম। এর দুপাশে কিন্তু মোটামুটি প্রায় হাঁটু পর্যন্ত বরফ জমা। যাই হোক, এগিয়ে চললাম। তো এটি আরেকটা থার্ড অবস্টাকেল। এখানেও একদমই একই ব্যাপার, যে প্রথমে বুঝতে পারিনি আমরা যে অ্যাকচুয়াল জিনিসটা কি। এতক্ষণ একটা ইভেন রোড ছিল, হঠাৎ করে এরকম একটা আনইভেন সারফেস কীভাবে এলো। তো পরে বুঝতে পারলাম যে এটি একটি খুব বড় একটা অ্যাভালাঞ্চ উপরে পাহাড় থেকে নেমেছে এবং রাস্তাটাকে প্রায় ভেঙে নদীগর্ভে নিয়ে চলে গেছে। যেটুকু অবশিষ্ট আছে জাস্ট একটা বরফের স্তূপ। পুরোটাই কিন্তু একটা অ্যাভালাঞ্চ। প্রসঙ্গত বলে রাখি যে আমরা যখন অন্নপূর্ণা সার্কিটে গিয়েছিলাম তার ঠিক এক সপ্তাহ আগে অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে একটা তুষার ধস নেমেছিল। তাতে 5 জন কোরিয়ান এবং 1 জন নেপালি গাইড মারা যান। সেই খবরটা আমরা যাওয়ার আগেই পেয়েছিলাম। যাই হোক, তো এখানে প্রথম একটা বড় অ্যাভালাঞ্চের আমরা সম্মুখীন হলাম। স্নোগুলি জমে গেছে। তো যা মনে হয় যে মোটামুটি 1 সপ্তাহ কি তারও বেশি আগে অ্যাভালাঞ্চটা হয়েছে, যা আমার মনে হলো। যাই হোক, অ্যাভালাঞ্চ জোন পেরিয়ে আবার হাঁটা শুরু করলাম। তারপর একটু যে ভয় করছিল না এমনটা নয়, অল্প একটু তো ভয় করছিল যে যদি এই অ্যাভালাঞ্চটা আমাদের নামার সময়ই যদি এই অ্যাভালাঞ্চটা হতো, অর্থাৎ আমরা হেঁটে যাচ্ছি এমন সময় যদি উপর থেকে অ্যাভালাঞ্চ হয়, তখন কিন্তু মানে বডি সম্ভবত খুঁজে পাওয়া যাবে না, কোরিয়ানদের মতোই আমাদের অবস্থা হবে। তো একটু মনের মধ্যে ভয় কাজ করছিল। যাই হোক, এগিয়ে যেতে থাকলাম। এই জায়গাটা একটা ওই ডেজার্টেড কফি শপ বলা যেতে পারে, যে ছোট ছোট একটা কয়েকটা স্ট্রাকচার আছে কাঠের। তো এগুলি সম্ভবত মনে হয় যে চায়ের দোকান বা ম্যাগি স্যুপ কিছু পাওয়ার দোকান হয়তো, যেগুলি সিজনে খোলা থাকে। কিন্তু যেহেতু এটি শীতকাল, সেজন্য পুরোটাই বন্ধ, কোনো লোকজন এখানে নেই। খুব পুরু হয়ে বরফ জমে আছে বাড়িগুলির মাথাতেও। আর এইগুলি কিন্তু অ্যাকচুয়ালি টেবিল, যেগুলো বাঁদিকে দেখছেন এগুলো অ্যাকচুয়ালি টেবিল। টেবিলের উপরগুলোতেই পুরু হয়ে বরফ জমে আছে। খুব ভালো লেগেছিল, কয়েকটা ছবি তুললাম আমরা এই বন্ধ হয়ে থাকা কফি শপগুলোর। ছবি তুলে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম। আবার মোটামুটি একই পথ, সেই আগের মতোই তুষার রাজ্য, দুপাশে পুরু হয়ে জমে থাকা স্নো, আর মাঝখানে একটা ট্রেঞ্চ। এই ট্রেঞ্চের উপর থেকে গেলে পা খুব বেশি ভিতরে ঢুকে যাচ্ছিল না, বড়জোর অ্যাঙ্কেল পর্যন্ত। কিন্তু এই যে ট্রেঞ্চটা আছে, দুপাশে যে স্নোটা আছে প্রায় হাঁটু পর্যন্ত। তো যত এগিয়ে যাচ্ছি এই দুপাশে স্নোয়ের হাইটটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে মাঝখান দিয়ে হাঁটলে ঠিক আছে, কিন্তু দুপাশে প্রায় হাঁটুর উপর পর্যন্ত স্নোয়ের ডেপথ। যাই হোক, তো একটি গ্রাম আসতে দেখলাম। এই গ্রামটির নাম হলো ধুকুরপোগড়ি। এটিও মোটামুটি একটা বড় গ্রাম। অনেক টি হাউস এখানে আছে, অনেক কফি শপ রেস্টুরেন্ট আছে, এবং এই গ্রামটিতে অনেক লোকজনকেও পেলাম আমরা। অনেক ট্যুরিস্ট এই ধুকুরপোগড়ি গ্রামে থাকা পছন্দ করেন। যাই হোক, আমরা এখানে থাকিনি, আমরা শুধু ছবি তুলেছিলাম গ্রামটির। এখানে একটি বিড়ালকে দেখলাম। যাই হোক, আর একটা ছোট দোকান থেকে আমাদের কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনেছিলাম, কিছু টফি, রিচার্জ কার্ড। 5 থেকে 10 মিনিট এখানে একটু ওয়েট করেছিলাম ছবি তোলার জন্য। প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে আবার আমরা হাঁটা শুরু করেছিলাম। এই জায়গাটার কথা একটু বলি, যে দুটি লেখা দেখতে পাচ্ছেন এখানে, আপার পিসাং অ্যান্ড লোয়ার পিসাং। এইখান থেকে রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি রাস্তা যায় আপার পিসাংয়ের দিকে এবং একটি যায় লোয়ার পিসাংয়ের দিকে।
তো আমরা একটু কনফিউশনে ভুগছিলাম যে কোন দিকে যাব, আপার পিসাং না লোয়ার পিসাং। তো এখানে গিয়ে যা দেখলাম যে আপার পিসাংয়ের দিকে যাওয়ার অনেক পায়ের দাগ আছে বা পায়ের ছাপ আছে। তো মনে করতে পারি যে আপার পিসাংয়ের দিকেই লোকজন গিয়েছেন। তো ঠিক করলাম আমরা যে আপার পিসাংয়েই যাব। এই বাঁদিকে এটি লোয়ার পিসাং যাওয়ার রাস্তা, কিন্তু এখানে কোনো পায়ের দাগ নেই। তো ঠিক করলাম আপার পিসাংয়ের দিকেই যাব আমরা। আহ, এইখান থেকে মনে হলো যে যখন আমরা আপার পিসাংয়ের দিকে জার্নি শুরু করলাম, তো এইখানে গিয়ে মনে হলো যে হ্যাঁ, অন্নপূর্ণা সার্কিটে শীতকালে আসা সার্থক, মানে সত্যি সার্থক হয়েছে যে আমরা অন্নপূর্ণা সার্কিটে শীতকালে আসার ডিসিশন নিয়েছি। যে এত সুন্দর সিনারি, যে একটা ভ্যালি, একটা গোটা ভ্যালি পুরোটাই স্নোয়ে ঢাকা, একটা সাদা চাদরে ঢাকা, এবং দূরে যে পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে সেগুলিও বরফে ঢাকা। তো আমার মনে হয় যে ছবি দিয়ে এই সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। আমরা দুজন ছিলাম সেখানে, তো আমাদের দুজনেরই মোটামুটি প্রায় পাগল হয়ে যাওয়ারই অবস্থা হয়েছিল। একটা ব্লগে পড়েছিলাম যে অন্নপূর্ণা সার্কিটে একা আসা উচিত নয়, লোকজন পাগল হয়ে যেতে পারে। তো সত্যিই দেখে মনে হচ্ছিল যে এতটাই সৌন্দর্য, আমরা এখানে পাগলই হয়ে যাব। যে ব্রিজগুলি, যে ছোট ছোট কাঠের ব্রিজগুলিও একইভাবে স্নো দিয়ে কভার, পুরোপুরি স্নোয়ে ঢাকা। তো ছবি তুলতে গেলে মনে হবে যে ছবি শেষ হয়ে যাবে, সরি মানে ক্যামেরার স্পেসিস শেষ হয়ে যাবে, এরকমই মনে হবে। যাই হোক, কিন্তু বেশি ছবি তোলাও যাবে না, কেননা আমাদের আবার পৌঁছাতেও হবে। আমাদের টার্গেট থাকতো দুপুর 1টা। তো দুপুর 1টার মধ্যে যদি আমরা পরের গ্রামে পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি প্রায় -10 -11 টেম্পারেচার ফেস করে আমাদের হাঁটতে হবে। তো সেজন্য ওই একটা ব্যালেন্স মেনটেন করছিলাম, যে ছবিও তুলছিলাম, হাঁটছিলামও একইভাবে। তো মানে ছবি তুললেও খেয়ালটা এইভাবেই ছিল যে আমাদের 1টার মধ্যে কিন্তু পিসাং গ্রামে ঢুকতে হবে। আর যাই হোক, তো পিসাং গ্রামে পৌঁছে গেছি। যে লোকেশন ম্যাপ অফ দ্য আপার পিসাং, মোটামুটি আমার সময় লেগেছিল 12:30টার মধ্যে আমরা পিসাং গ্রামে পৌঁছে গেছিলাম। একদম সামনে যে টি হাউসটা পেলাম সেখানেই ঢুকলাম। খুব সুন্দর সাজানো গোছানো একটা টি হাউস। তো এখানে আরও কিছু ট্রেকারদের দেখা পেলাম অন্যান্য দেশ থেকে। তো এই প্রথম কিন্তু আমরা ট্রেকারদের দেখা পেলাম যে যারা উপর দিকে যাচ্ছে। এর আগে যতজনকে দেখেছি তারা সবাই নেমে আসছে। তো এই প্রথম কিছু ট্রেকারকে দেখতে পেলাম যারা আমাদের মতোই উপর দিকে এগিয়ে যাবে। যাই হোক, মালিকের সাথে আলাপ হলো। এই সামনে যে পিকটি দেখা যাচ্ছে এটি অন্নপূর্ণা 2 এর শীর্ষদেশ। মালিকের সাথে কথা হলো, তো মালিক একই কথা বললেন যে থাকার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, থাকো, আমার সমস্ত ঘর ফাঁকা, তোমরা যে কোনো ঘর দেখে নাও, থাকো, কিন্তু সমস্ত খাবার তোমরা আমার এখান থেকেই খাবে, বাইরের কোনো হোটেল থেকে কিন্তু খাবে না। ওনারা বললেন যে মানে এটাই আমাদের একমাত্র ইনকাম, যে আমরা খাবার বিক্রি করেই আমাদের লাভ থাকে। তো সুতরাং তোমরা মানে অন্য বাইরে কোথাও থেকে খেও না, আমাদের ক্যান্টিন থেকেই খাবে। তো সামনে অন্নপূর্ণা 2, পুরো দুপুরটা আমরা ওই ব্যালকনিতে বসেই কাটিয়েছিলাম অন্নপূর্ণা 2 এর শিখর দেখে দেখে। এটি ব্যালকনি। তো ব্যালকনি থেকে সামনের দৃশ্যটাকেই মনে হয় ক্যালেন্ডার, মানে একদমই একটা ক্যালেন্ডার সাজানো আছে, এত সুন্দর ভিউ। যাই হোক, পুরো দুপুরটা বিকেলটা আমাদের এখানেই কেটে গেল। মালিকের সাথে কিছুটা গল্পও করলাম। মালিক আমাদেরকে যে ইনফরমেশান দিল, বলল যে সামনে কিন্তু এগিয়ে যাওয়া ঠিক হবে না, তোমরা বড়জোর মানাং গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবে। মানাং গ্রামের পর কিন্তু স্নো প্রচণ্ড বেশি, আমার মনে হয় না তোমরা মানাং গ্রাম ক্রস করতে পারবে। তোমরা একটা কাজ করো, তোমরা মানাং গ্রাম পর্যন্ত যাও, মানাং গ্রামে একটু ঘুরে নিয়ে তারপর তোমরা একই পথে এই আপার পিসাং গ্রামেই ফিরে এসো, আমার এখানেই থাকবে, আমার এই হোমস্টেতেই থাকবে, তোমাদের থেকে থাকার জন্য কোনো পয়সা নেব না, কিন্তু তোমরা যদি ফিরে এসো, ব্যাক করো, তাহলে যেন আমার হোমস্টেতে এসেই তোমরা থেকো। তো আমরা আশ্বস্ত করেছিলাম যে হ্যাঁ, যে যদি আমরা আমাদের ফিরে আসতেই হয়, যদি আগে যেতে না পারি, তাহলে আপনার হোমস্টেতেই থাকবো। তো এই যে বাঁদিকে আমাদের হোমস্টের মালিক, উনি আমাদেরকে রাস্তাটা বুঝিয়ে দিচ্ছেন যে কোন রাস্তায় যাব। যাই হোক, ওনার থেকে রাস্তাটা বুঝে নিয়ে আমরা নামতে শুরু করলাম ধীরে ধীরে। সামনে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটি লোয়ার পিসাং গ্রাম
থ্যাংক ইউ লেখা আছে। আমরা আপার পিসাং থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে সামনে লোয়ার পিসাং গ্রাম, উপর থেকে যে দৃশ্যটা আমরা দেখছিলাম, অসাধারণ সৌন্দর্য, বর্ণনা করা যায় না, এতটাই সুন্দর। পুরো গ্রামটাই বরফে ঢাকা। উপর থেকে কয়েকটা ফটো তোলা লোয়ার পিসাং গ্রামের। যাই হোক, লোয়ার পিসাং গ্রামে নামলাম। লোয়ার পিসাং গ্রাম থেকে আমরা যাত্রা শুরু করলাম টুয়ার্ডস মানাং গ্রামের দিকে। এখানে স্নোয়ের লেয়ারটা আরও বেশি। এটা দূর থেকে একটা ছবি তুলে নেওয়া পিসাং গ্রামের। এটি পুরোটি হলো আপার পিসাং ভিলেজের ছবি, আপার পিসাং গ্রামের ছবি। যাই হোক, যাত্রা শুরু করলাম। স্নোয়ের পরিমাণ অনেকটাই বেশি এখানে। তো আপার পিসাং গ্রাম থেকে শুরু করার পর আমরা কিন্তু আর কোথাও মানে রাস্তা দেখতে পাইনি, অর্থাৎ এক্সপোজ থাকা রোড কোথাও পাইনি। যেখানেই রাস্তা পেয়েছি পুরো রাস্তাটাই একইভাবে পুরো স্নোয়ের চাদরে ঢাকা। যাই হোক, হাঁটতে হয়তো একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এতটাই সৌন্দর্য যে মানে আপনার সেই জার্নি যে ক্লান্তি, সেই ক্লান্তি ভুলিয়ে দেবে। স্নো থাকলে একটু হাঁটতে অসুবিধা হয়, মোটামুটি সবাই জানেন যে যেহেতু গ্রিপটা ভালোভাবে পাওয়া যায় না, তো সেই অবশ্যই সেই অসুবিধা আমাদের হচ্ছিল, ঠিকঠাক গ্রিপ পাচ্ছিলাম না। কিন্তু সৌন্দর্য এতটাই বেশি যে সেই কষ্টটাকে কষ্ট বলে আর মনে হচ্ছিল না। আচ্ছা, এটি কিন্তু আরেকটি অ্যাভালাঞ্চ, আগের থেকে তুলনামূলকভাবে ছোট, কিন্তু এটি অ্যাকচুয়ালি একটি অ্যাভালাঞ্চ। একইভাবে রাস্তাটাকে ভেঙে নিয়ে গেছে। এই অ্যাভালাঞ্চ জোন দিয়ে সুদীপ ক্রস করছে, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, যেখানে আমার মাউসটা আছে, এটি হলো অ্যাকচুয়াল রাস্তা, নর্মাল রাস্তা যেটি। আর এখন আমরা ক্রস করছি অ্যাভালাঞ্চের উপর দিয়ে। যাই হোক, এগিয়ে চলেছি। স্নোয়ের ডেপথ আশা করি আপনারা মানে দেখে বুঝতে পারছেন যে কতটা স্নোয়ের ডেপথ। মাঝখানে এই ট্রেঞ্চটা গ্রামবাসীদের হাঁটার জন্য তৈরি হয়েছে, না হলে হয়তো আমাদের ওই হাঁটু পর্যন্ত থাকা স্নো ভেদ করে এগিয়ে যেতে হতো। তো একটা গ্রাম পেলাম, হুমদে গ্রাম। এই হুমদে গ্রামটি কিন্তু আমার মতে মানে আমার পার্সোনাল পারসেপশানে মনে হয় যে অন্নপূর্ণা সার্কিটের সব থেকে সুন্দর গ্রাম। গ্রামটিতে কোনো মানুষজন ছিলেন না, কোনো মানুষজন আমরা গ্রামটিতে আমরা দেখতে পাইনি, কিন্তু এতটাই সুন্দর গ্রামটা। ছবিগুলো দেখে আশা করি আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে গ্রামটার সৌন্দর্য কতটা ছিল। পুরোটাই বরফে ঢাকা। তো মানে ইউরোপ না অস্ট্রিয়া না সুইজারল্যান্ড, মানে আমি তো কনফিউজড হয়ে গেছিলাম যে মনে হচ্ছিল কোনো ইউরোপের গ্রামে এসে গেছি। মানে জানি না আপনাদের কি মনে হচ্ছে ছবিগুলো দেখে। সমীরন্দা লিখেছে কোনো পাখির দেখা পেয়েছিলি কি? না, পাখির দেখা আমরা পাইনি। আর একদম সত্যি কথা বলতে যে এই মানে বরফের উপর দিয়ে হাঁটার জন্য মানে এতটাই আমাদের মানে পায়ের দিকে খেয়াল রাখতে হচ্ছিল, স্টেপগুলো ওয়াচ করতে হয়েছিল। মানে আলাদা করে যে বার্ড ওয়াচিং করব সেইটা সত্যিই পারিনি আমরা। মানে স্টেপটা প্রত্যেক ক্ষেত্রেই মানে স্টেপটাকে আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছিল। যাই হোক, তো হুমদে গ্রাম ক্রস করে এগিয়ে চললাম। মানে মনে হচ্ছে একটা মানে অন্য জগতে এসে গেছি। মানে নেপালের ছবি আগে দেখেছি, যারা অন্নপূর্ণা সার্কিট ট্রেক করেছেন তাদের ছবি আগে দেখেছি, কিন্তু মানে এখন নিজের চোখে যেটা দেখছি, অর্থাৎ নিজের ন্যাকেড আইতে যেটা দেখছি, মানে সত্যি বিশ্বাস করতে পারছি না যে মানে এটাই কি অন্নপূর্ণা সার্কিট যার ছবি দেখেছিলাম আমরা। মানে এতটা সুন্দর জায়গা কি হতে পারে? যে এই শৃঙ্গটি সম্ভবত অন্নপূর্ণা 3, সম্ভবত বলছি তার কারণ আমি কনফার্ম করতে পারিনি। আমার জিপিএস ডিভাইস বলছিল যে যদি এই দিকে তাকাই তাহলে অন্নপূর্ণা 3 দেখা যাবে। তো হিসেব মতো সব থেকে উঁচু পিক এটাই হয়, তো এটা অন্নপূর্ণা 3 বলে ধরে নেওয়া যায়। কিন্তু যেহেতু কোনো গাইড ছিল না, সেহেতু আমি কনফার্ম করতে পারিনি যে এটি অন্নপূর্ণা 3। যাই হোক, আর সব থেকে বড় কথা যে একটা ভ্যালিতে যদি আপনি নিঃসঙ্গ থাকেন, অর্থাৎ আপনার সঙ্গে যদি কেউ না থাকে, তাহলে বোধহয় ভ্যালিটার সৌন্দর্য বেড়ে যায় অনেকটা, মানে আরও দ্বিগুণ হয়ে যায়। অন্নপূর্ণা সার্কিট সাধারণত ক্রাউডেড হয়, মানে এত জনপ্রিয় সার্কিটটি এতটাই জনপ্রিয় যে টি হাউসগুলিতে যখন সিজন চলে তখন টি হাউসগুলোতে মানে লোক থাকার জায়গা পাওয়া যায় না।
তো আমরা সম্পূর্ণ অন্য অন্নপূর্ণা সার্কিট পেয়েছিলাম যেখানে আমরা কোনো লোকজনকে দেখতে পেতাম না। তো এই নিঃসঙ্গতা মনে হয় সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে তুলেছিল। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে চলেছি মানাং গ্রামের দিকে। তখন ঘড়িতে 12টা বাজে। যখন ঘড়িতে 12টা বাজে তখন বুঝলাম যে সামনে একটা গ্রাম আসতে চলেছে, কিছু বাড়িঘর দেখতে পেলাম। তো সম্ভবত আমরা মানাং গ্রামে প্রবেশ করছি। আরেকটি গ্রাম পড়লো সামনে, এই গ্রামটির নাম হলো ব্রাগা ভিলেজ। তো ব্রাগা গ্রামটি পর কিছু দূর এগোতেই একটি গেট পেলাম। তো আগেই ছবিতে দেখেছিলাম যে এটি মানাং গ্রামে এন্ট্রান্স, অর্থাৎ এই গেটটি ক্রস করলে এবার মানাং গ্রাম শুরু হচ্ছে। এইখানে একজনকে আমরা পেলাম, একজন ফ্রান্সের একজন ব্যক্তিকে পেলাম, যিনি সম্পূর্ণ একাকী এসেছেন অন্নপূর্ণা সার্কিট কমপ্লিট করার জন্য। তো ওনাকে ক্যামেরা দিলাম, বললাম যে আমাদের দুজনের একটা ছবি তুলে দিতে। কাউকেই পেতাম না, যার জন্য মানে আমাদের দুজনের একসাথে ছবি খুব বেশি নেই গোটা সার্কিটে। যাই হোক, আচ্ছা, ধ্রুব লিখেছে এটা কি গঙ্গপূর্ণা লেক? সম্ভবত এটি গঙ্গপূর্ণা লেক, কিন্তু ওই আমি যা আগে বললাম যে কাউকে পাইনি, সেজন্য আমি কনফার্ম করতে পারিনি। যাই হোক, এটি মানাং গ্রামের চেকপোস্ট, অন্নপূর্ণা সার্কিটের পারমিটের চেকপোস্ট। যাই হোক, তো মানাং গ্রামে আমরা অন্নপূর্ণা সার্কিটের এখানে পারমিট চেক করালাম। এইখানেই আমরা প্রথম একটি পজিটিভ একটা ইনফরমেশন পেলাম, যে যিনি ফরেস্ট রেঞ্জার আমাদেরকে বললেন যে গতকাল একটা টিম থোরাংলা ক্রস করতে পেরেছে। স্নোফলের জন্য থোরাংলা বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছিল, কিন্তু বন্ধ থাকার পর গতকাল প্রথম 10 জনের একটি টিম 3 জন নেপালি গাইড নিয়ে থোরাংলা পাস ক্রস করতে পেরেছেন। তো উনি আমাদেরকে পজিটিভই বললেন যে যখন একটি বড় টিম ক্রস করতে পেরেছে তখন আশা করি আপনাদের অসুবিধা হবে না, আর আপনাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পারমিশন দিতে আমার থেকে আর কোনো অসুবিধা নেই, আপনারা মানাং গ্রাম থেকে সামনে এগিয়ে যেতে পারেন। তো শুনে আমরা অনেকটা খুশি হলাম যে হ্যাঁ, আমাদের আর ফিরে যেতে হবে না, আমরা এগিয়ে যেতে পারবো। যাই হোক, তো মানাং গ্রামের টি হাউস যেখানে আমরা রাত কাটিয়েছিলাম। সকালবেলা মানাং গ্রামের উচ্চতা হলো 3560 মিটার। তো এখান থেকে আমরা সকালে যাত্রা শুরু করব টুয়ার্ডস ইয়াকখারকা। তো মানাং গ্রাম থেকে কিছুটা এগিয়ে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল চ্যালেঞ্জটা, অর্থাৎ অন্নপূর্ণা সার্কিটের শীতকালীন যে চ্যালেঞ্জটা কিন্তু মানাং গ্রামের পর থেকেই শুরু হতে চলেছে। এটি মানাং গ্রামের ভিতরই, ছোট ছোট টি হাউস চারিদিকে, এবং প্রচুর স্নো জমে আছে তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। তো এই যে তলায় যে স্নোটা জমে আছে যেটা দেখতে পাচ্ছেন, এই স্নোয়ের ডেপথটা কত এটা পরের ছবিতে হয়তো বুঝতে পারবেন। তো এই ছবিতে আশা করি বুঝতে পাচ্ছেন যে স্নোয়ের ডেপথটা কত। এই যে গেটটা, এই দরজাটা সম্ভবত স্নোতে চাপা পড়ে গেছিলো, সেটা ওরা পরে আবার খুঁড়ে বার হয়েছে, এবং দুটো বাড়ির মাঝখানে প্রচুর পরিমাণে স্নো জমে আছে। যাই হোক, মানাং গ্রাম থেকে বেরিয়ে গেছি। মানাং গ্রাম থেকে বেরিয়ে ধীরে ধীরে এবার ইয়াকখারকার দিকে যাত্রা। একটা ওয়াটারফল পুরোপুরি জমে আছে ঠান্ডায়। তো চাদর ট্রেকে এখন আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। চাদর ট্রেকে সবাই একটা ওয়াটারফলের ছবি দেন যে শীতকালে লাদাখে ওয়াটারফল জমে যায়। তো এখানে এসে আমরা একটা ওই রেপ্লিকা পেলাম যে শীতকালীন নেপালেও ওয়াটারফল জমে যায়। সেই জমে যায় ওয়াটারফলের ছবি তুললাম। দূর থেকে মানাং গ্রামের একটি ছবি তোলা। যাই হোক, উপর থেকে নদী গর্ভের একটা ছবি নেওয়া। নদী গর্ভটি পুরোপুরি স্নোয়ে ঢাকা, আর মাঝখানে যেখান দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে সেই ওয়াটার ফ্লোয়ের জায়গাটাতেই একমাত্র স্নো নেই, বাকি পুরোটাই স্নো দিয়ে কভার্ড। যাই হোক, মানাং গ্রাম থেকে বুঝলাম যে বড় গাছ নেই, যেহেতু অল্টিটিউড ধীরে ধীরে বাড়ছে, সেহেতু বড় বড় যে গাছগুলো আগে দেখেছি অনেকটাই কমে এসেছে, গাছের হাইট অনেকটাই কমে গেছে। যাই হোক, তো এখান থেকেই মোটামুটি একটা মানে মেন চ্যালেঞ্জটা আমাদের স্টার্ট হলো। স্নোয়ের ডেপথ অনেকটাই বাড়লো,
মাঝখানে ছোট্ট একটি গ্রাম পড়লো, আরেকটি গ্রাম যেখানে কয়েকটি ছোট ছোট টি হাউস আছে। যাই হোক, কিন্তু এখানে কোনো লোকজন নেই, কোনো লোকজনকে পাইনি। সেই ছোট গ্রামটি ক্রস করে আবার এগিয়ে যাওয়া, গাছের হাইটও অনেকটাই কমে এসেছে, একদমই ছোট ছোট হাইটের কিছু গাছ। আর এখন যে জায়গাটায় এসে পৌঁছালাম এটিকে বলা যেতে পারে স্নো ডেজার্ট, অর্থাৎ তুষার মরুভূমি বলা যেতে পারে। কোনো গাছ নেই এখানে, ছোট ছোট গুল্ম জাতীয় গাছ, এবং পুরোটাই স্নোয়ে ঢাকা। একেবারেই মনে হচ্ছিল যে একটা ওই তুষার রাজ্যে এসে পড়েছি, চিরতুষার রাজ্যে এসে পড়েছি, বা স্নো ডেজার্টে এসে পড়েছি মনে হচ্ছিল। মাঝে মাঝেই কয়েকটি লোহার ব্রিজ আছে যেগুলি ক্রস করতে হয়, নদীগর্ভ ক্রস করার জন্য এই লোহার ব্রিজগুলো ক্রস করতে হয়। তো এই লোহার ব্রিজগুলো সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয় যাত্রাপথে, একঘেয়েমিটাও দূর করে। তো এটি সম্ভবত অন্নপূর্ণা সার্কিটের সবথেকে লম্বা লোহার ব্রিজ, মানে আমার যা মনে হয়। তো কতটা লম্বা আশা করি এই ছবিটা থেকে কিছুটা আন্দাজ করতে পারছেন। এই সরু ফিতের মতো কালো রঙের যেটি দেখা যাচ্ছে এটি আমাদের রুট। এই রাস্তা দিয়ে ট্রাভার্স করে ব্রিজ পর্যন্ত এসেছি, তারপরেই ব্রিজটা ক্রস করেছি। যাক, ব্রিজটা ক্রস করে আমরা ইয়াকখারকা গ্রাম দেখতে পেলাম, যে আর কিছুটা এগোলে ইয়াকখারকা গ্রাম। তো ইয়াকখারকা গ্রামের কিছুটা আগে আমরা আরেকটি চ্যালেঞ্জের সম্মুখীন হলাম। তো আশা করি স্লোপটা আপনারা বুঝতে পারছেন যে কতটা স্লোপ এখানে, একদিকে একটা খাড়া ঢাল। প্রথমে বুঝতে পারিনি যে এটি কি করে রাস্তা হতে পারে। তো পরে বুঝলাম যে ডান দিকে অ্যাকচুয়ালি যে ঢালটা দেখা যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি একটা এল শেপড রাস্তা ছিল, কিন্তু এত বেশি স্নো ডিপোজিট হয়েছে যে সেই এল শেপ রাস্তাটি প্রায় পুরোটাই ঢাকা পড়ে গেছে, ঢাকা পড়ে একটা ইউনিফর্ম স্লোপ তৈরি হয়েছে। তো আমাদের কিছু করার ছিল না, আমরা যেটা করছিলাম যে প্রথমে আমাদের যে ওয়াকিং স্টিকটা যতটা সম্ভব বরফের মধ্যে গেঁথে দিয়ে একটা গ্রিপ তৈরি করছিলাম, আর তারপর পাটাকে যতটা সম্ভব বরফের মধ্যে গেঁথে দেওয়া যায় সেইভাবে খুব সাবধানে একটা একটা করে স্টেপ নিয়ে এই স্লোপটাকে পার করেছি। একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, তার কারণ একবার যদি এখান থেকে পা হড়কায় তাহলে কিন্তু এই খাড়া ঢাল দিয়ে সোজা চলে যাবে নিচে বডিটা। মারা যাবো কিনা জানি না, কিন্তু হাত পা তো ভাঙবে কনফার্ম, হার্ট তো ভাঙবেই। যাই হোক, স্লোপটা শেষ হলো। স্লোপটা শেষ হওয়ার পর যেটা পেলাম যে একটা ওই হিউজ অ্যাকুমুলেশন অফ স্নো। তো আশা করি ছবিটা দেখে বুঝতে পারছেন যে মানে পা কতটা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে। যাই হোক, অবশেষে পৌঁছে গেছি ইয়াকখারকা গ্রামে গিয়ে। প্রথম রিয়েলাইজেশনটা হলো যে যাক বাবা, পৌঁছেছি তো, স্নো হোক এত বড় খাড়া ঢাল হোক, পৌঁছে তো গেছি, মানে ফিরে যাওয়ার প্রশ্ন নেই। ইয়াকখারকা গ্রামের উচ্চতা 4060 মিটার, 4060 মিটার ইয়াকখারকা গ্রামের হাইট। তো একটি হোমস্টে ওপেন ছিল। এখানে গিয়ে আরও 3টি দলের দেখা পেলাম, ফ্রান্সের একজন, অস্ট্রেলিয়ার একটি টিম, আর ইংল্যান্ডের একটি টিম। একটি টি হাউস ওপেন, তো এই একটি টি হাউসেই আমরা সবাই মিলে থাকলাম, একে অন্যের সাথে পরিচিত হলাম, এবং ঠিক হলো যে পরের দিন একসাথে এগিয়ে যাব। 3টি টিম এবং 3টি টিমের সাথে 3জন নেপালি গাইড। তার মধ্যে ফ্রান্সের একজন এবং অস্ট্রেলিয়ার একজন একা এসেছিলেন, বাকি ইংল্যান্ডের যে পুরো টিমটা তারা 3জন নেপালি গাইড নিয়ে এসেছিলেন। যাই হোক, ঠিক হলো যে পরের দিন সবাই একসাথে এগিয়ে যাব। এটা পরের দিন ইয়াকখারকা গ্রাম থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সামনের দিকে। তো এই ছবিটা আমার তোলা যে স্নোয়ের কতটা ডেপথ সেটা বোঝাবার জন্য, যে আমার পায়ে প্রায় পুরোটাই ঢুকে গেছে ভিতরে। তো অদ্ভুতভাবে খেয়াল করুন যে আমার ডান পাটা কিন্তু ভিতরে যায়নি। তার প্রধান কারণ হলো যে আমার ডান পাটা যেখানে আছে সেইখান দিয়ে লোক যাওয়া আসা করার জন্য এইখানে স্নোটা একটু কম্প্যাক্ট, অর্থাৎ এখানে পা ফেললে পাটা ভিতরে ঢুকে যাচ্ছে না। কিন্তু এই যে পায়ে হাঁটার রাস্তা দুপাশেই কিন্তু মোটামুটি প্রায় মানে হাঁটু পর্যন্ত বরফের ডেপথ, স্নোয়ের ডেপথ। যাই হোক, ধীরে ধীরে এগিয়ে যাওয়া, গাছপালার কিছুই নেই, পুরোটাই একটা ওই স্নো ডেজার্ট বলা যেতে পারে প্রায়।
ওয়েদারও একদম পরিষ্কার, পারফেক্ট ওয়েদার। যে সামনে ইংল্যান্ডের টিম, পিছনে যে ব্যক্তিটি নেপালি গাইড, ওনার ইংল্যান্ডের ক্লায়েন্টদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। যাই হোক, তো এইখানে গিয়ে বোধহয় সব থেকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম অন্নপূর্ণা সার্কিটে, যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করেছিলাম। একই জিনিস আগের দিনের মতোই, যে একেবারেই একটা খাড়া ঢাল, বাঁদিকে যে ঢালটি প্রায় 70 থেকে 90 ডিগ্রি খাড়া ঢাল, এবং ডান দিকে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি কিন্তু আর বরফ চাপা পড়ে আর কিছু অবশিষ্ট নেই। একটা সরু ফিতের মতো একটা পা রাখার জায়গা আছে, যেখানে একটি পা রাখা সম্ভব, এবং যদি এই পাটি স্লিপ করে তাহলে কিন্তু পুরো শরীরটাই কিন্তু চলে যাবে এই বাঁদিকের খাদে। তো এইখানে গিয়ে একটা আমাদের একটা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন ছিল, যে আমরা ঠিক করেছিলাম যে কি করব, ফিরে যাব, কেননা আমাদের সঙ্গে রোপ নেই। তারপর ঠিক করলাম যে না, এতটা এসে গিয়েও আর জাস্ট একটা অবস্টাকেলের জন্য ফিরে যাওয়া আমার মনে হয় না ঠিক হবে। তো দেখি, চান্স নেই, দেখি পায়ে ক্র্যাম্পন তো আছে, কারণ ক্র্যাম্পন দিলে আমাদের গ্রিপটা বাড়বে, তো চান্স নেই, দেখি যে আমরা ক্রস করতে পারি কি না। যাই হোক, তো খুব সাবধানে ক্রস করা, ডান হাতে ওয়াকিং স্টিক দিয়ে একটা গ্রিপ বানাচ্ছি, আর ক্র্যাম্পনের সাহায্যে গ্রিপ তৈরি করছি। আর ঠিক বাঁদিকেই কিন্তু একেবারে একটা খাড়া ঢাল, যেটা পুরোপুরি একটা নদীগর্ভে চলে গেছে। উপর থেকে আমার তোলা নদীগর্ভটার ছবি তুলেছিলাম। যাই হোক, তো এরকম 2 থেকে 3টে খাড়া স্লোপ পেয়েছিলাম, খুব সন্তর্পণে ক্রস করেছিলাম, আস্তে আস্তে এক পা ফেলে। শেষ পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা নিরাপদেই স্লোপগুলো ক্রস করতে পেরেছিলাম। তো এখানে আবার রাস্তাটা আবার ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছে। ঢাল মোটামুটি প্রায় একটা 60 থেকে 70 ডিগ্রির ঢাল, বা 50 থেকে 70 ডিগ্রির ঢাল। সেই ঢালটা বেয়ে নিচে নামতে হবে। ম্যাপে দেখছিলাম যে সামনে একটা ব্রিজ আসছে, যার জন্যই রাস্তাটা নিচে নামছে। যাই হোক, তো কিছুটা এগিয়ে আবার আমরা ব্রিজটা দেখতে পেলাম, যে হ্যাঁ সামনে সত্যি ব্রিজ আছে, ম্যাপ যা দেখাচ্ছে তা ঠিক। যাই হোক, ব্রিজে পৌঁছালাম, প্রায় এরকম 2 থেকে 3টি খাড়া ঢাল ক্রস করে। নদীটা ক্রস করার পর আবার হাঁটা বরফের উপর দিয়ে। এই জোনটি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভালাঞ্চ জোন, এখানে লেখাই থাকে খুব সাবধানে পার হতে। পায়ের তলায় কিন্তু প্রচুর পরিমাণে লুজ রক্স আছে, এই যে এই জায়গাটা পুরোটাই কিন্তু লুজ রক্সে ভর্তি। যাই হোক, ততক্ষণে আমাদের ডান দিকে যে নদীগর্ভ তার গভীরতা অনেকটাই কমে এসেছে। একটু মনোবল এসেছে যে যদি বা গিয়ে পড়ি তাহলে বড় জোর হাত পা ভাঙবে বা চোট পাবো, কিন্তু মারা যাব না, অন্তত উঠে আসতে পারবো। যাই হোক, অবশেষে পৌঁছানো থোরাং ক্যাম্পে, থোরাং ফেডি ক্যাম্পের উচ্চতা 4548 মিটার। এখানেও একটি টি হাউস ওপেন, একটি টি হাউসে সবাই মিলে আশ্রয় নিলাম। ইংল্যান্ডের টিম, অস্ট্রেলিয়ার টিম, ফ্রান্সের টিম সবাই মিলে একটি টি হাউসেই ঢুকলাম। এটা নেক্সট দিনের আমাদের যাত্রাপথ কোনটা সেটা একটু দেখে নেওয়া। পরের দিন সকালে বেরিয়ে যাওয়া। আজকে আমাদের গন্তব্য হাই ক্যাম্প। আগেই বলেছি যে আমরা ওয়েট করতাম যে কখন সূর্যের আলো আসবে। হাই ক্যাম্পগুলোতে কিন্তু দিনের বেলাতে টেম্পারেচার থাকতো -2। সত্যি শুনতে হয়তো একটু অবাক লাগে, কিন্তু যখন সূর্যের আলো আছে তখনই টেম্পারেচার আছে -2, -3। সূর্যের আলো যখন চলে যাচ্ছে তখন সেই টেম্পারেচার নেমে -10, -15। অসম্ভব ঠান্ডা। এরকম ঠান্ডা মানে আমার জীবনে এই প্রথম এক্সপিরিয়েন্স করা। টি হাউসে পৌঁছানোর পর আমাদের প্রথম কাজটিই হতো যে জুতো শুকানো। না, স্নোয়ের উপর দিয়ে হাঁটার জন্য আমাদের জুতো পুরোপুরি ভিজে যেত। টি হাউসে পৌঁছানোর পরই ফায়ার প্লেস জেলে আগে জুতো শুকোতাম। জুতো না শুকালে সেই জুতোতে মোটামুটি কিন্তু বরফ জমে জুতো শক্ত হয়ে যেত। পরের দিন জুতো পায়ে গলানো প্রায় অসম্ভব বলে মনে হতো। যাই হোক, সূর্যের আলো পড়েছে। সূর্যের আলো পড়তে মোটামুটি টেম্পারেচারটা -2, -2-3 গিয়েছে। তো হাতের আঙুল পায়ের আঙুল জমে যাবে না সেই আশ্বাস পেয়ে আমরা বেরোলাম। আজকে থোরাং ফেডি ক্যাম্প থেকে আমরা হাই ক্যাম্পে যাব। তো এই যে একটা রক পোর্শন দেখতে পাচ্ছেন, এই রক পোর্শনটার ঠিক পিছনেই হচ্ছে হাই ক্যাম্প।
যাত্রা শুরু করলাম। সামনে এটা ইংল্যান্ডের টিম, ছোট ছোট বিন্দুর মতো যাতে দেখতে পাচ্ছেন, এটা ইংল্যান্ডের টিম। যাই হোক, এইখানে আমাদের একটু রক ক্লাইম্বিং করতে হলো। মানে কারণটা হলো যে এইখানে আলাদা করে রাস্তা চেনার উপায় ছিল না। তো একটা পয়েন্টে পৌঁছে আমরা বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়াল রাস্তাটা কোনটা। তার কারণ যারা গাইড নিয়ে এসেছিল তারা একটু আমাদের পিছনেই ছিল, অনেকটাই পিছনে ছিল। আর আমরা যে কজন গাইড ছাড়া এসেছিলাম তারা সামনের দিকে ছিলাম। তো এইখানে গিয়ে যখন দেখলাম যে রাস্তা বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল রাস্তা কোনটা, তো ঠিক করলাম যে এই রক ব্যান্ডগুলো নেগোসিয়েট করে সামনে যাব, যাতে আমাদের একটু সময় বাঁচে। তো এই ক্র্যাম্পন পরে রক ব্যান্ড নেগোসিয়েট করা একটা খুবই কষ্টসাধ্য কাজ। যে সুদীপের পায়ে ক্র্যাম্পন আছে, মানে ক্র্যাম্পন ছাড়া হাঁটা প্রায় অসম্ভব, এবং ক্র্যাম্পন নিয়ে রক ব্যান্ড ক্রস করাও খুব কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, তো ঠিক করলাম যে ক্র্যাম্পন পরেই রক ব্যান্ডগুলো নেগোসিয়েট করব। তো সামনে যাকে দেখতে পাচ্ছেন সুদীপেরও সামনে ইংল্যান্ডের টিম। তো এনারাও রক ব্যান্ডগুলো নেগোসিয়েট করে যাচ্ছিলেন। তো আমরাও ওই একই পথেই উঠছিলাম পরপর। তো এই সুদীপ উপরে উঠে গেছে, আমি আমার ওয়াকিং স্টিকটা ছুড়ে দিচ্ছি, ছুড়ে দেওয়ার পর তারপর আবার আমি রক ক্লাইম্বিং করে উঠবো। তো উঠতে গিয়ে আমার পা থেকে ক্র্যাম্পন খুলে বেরিয়ে গেল। সুদীপ আবার ওঠার পর আমার পায়ে ক্র্যাম্পনটা সেট করে দিচ্ছে। তো এই হচ্ছিল যে ওই পা থেকে ক্র্যাম্পন খুলে বেরিয়ে যাচ্ছে, আবার ক্র্যাম্পন পায়ে সেট করছি, এইভাবেই যাচ্ছি। তো তো যখন আমরা একটু উপরে উঠেছি রক ব্যান্ডগুলো নেগোসিয়েট করে, তো তখন আমরা বুঝলাম যে অ্যাকচুয়াল রাস্তাটা কি। তো এই যে ইংল্যান্ডের একজন ব্যক্তি, উনি ওনার গাইডকে সঙ্গে নিয়ে আসছেন। তো খেয়াল করলাম যে অ্যাকচুয়াল রাস্তাটা জিগজ্যাগ সেট, অর্থাৎ এটি প্যারালালভাবে অনেকটা এগিয়ে গেছে, একটা ইউটার্ন নিয়ে আবার এসেছে। তো আমরা যেটা করেছি যে জিগজ্যাগ রাস্তায় না গিয়ে আমরা একদম সরাসরি যে পরপর যে রক ব্যান্ড দেখছেন এগুলো নেগোসিয়েট করে উঠেছি। যাই হোক, আমাদের সময় বেঁচেছে একটু। তো দেখলাম আর একটা রক ব্যান্ড আছে, তো এটাকেও চড়ে যাই। আর একটা রক ব্যান্ডের জন্য আর ইউ সেট নিয়ে কি করব, তো এটাতেও চড়ে বসলাম। যে সুদীপ চড়ছে, আমি একটু ইনস্ট্রাকশান দিচ্ছি, মানে একটু নিজের জ্ঞান ফলাচ্ছি যে এইভাবে না, এইভাবে ওঠ, এইভাবে পা দে। তো এই একটা ব্যাপার যে ফ্রিতে জ্ঞান দেওয়ার সুযোগ পেলে কি আর কেউ ছাড়ে। যাই হোক, তো পৌঁছে গেলাম হাই ক্যাম্প। হাই ক্যাম্পেও তাই একটি মাত্রই টি হাউস খোলা। সামনে যে একটা শৃঙ্গ দেখতে পাচ্ছেন, একটা চূড়া দেখতে পাচ্ছেন বা একটা টপ দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় সানসেট ভিউ পয়েন্ট। তো এখানে সবাই সানসেট দেখতে যান। তো আমরা যখন এই পৌঁছলাম হাই ক্যাম্পে, টেম্পারেচার চেক করে দেখলাম যে টেম্পারেচার শো করছে -3। একেবারেই আকাশ পরিষ্কার, মানে একদম ঝকঝকে পরিষ্কার ওয়েদার, সূর্যের আলো, কিন্তু টেম্পারেচার -4 থেকে -3। আর যখন হাওয়া আসছে তখন কিন্তু মনে হচ্ছে যে ওই মানে মাংসপেশি ভেদ করে মানে ভিতরের হাড়গুলোকেও নড়িয়ে দিল এরকম। তো ফেদার জ্যাকেট, সুদীপ একটা ফেদার জ্যাকেট পরে আছে, তো বাধ্য হয়েই আমাদের ফেদার জ্যাকেট পরতে হয়েছিল। সূর্যের আলো আছে কিন্তু তার সত্ত্বেও আমরা মানে ঠান্ডার জন্য ফেদার জ্যাকেট পরে ঘুরছি, মানে ভাবাই যায় না প্রায়। যাই হোক, তো খুব তাড়াতাড়ি হাই ক্যাম্পে পৌঁছেছিলাম, তখন বাজে সকাল 11টা। সারাদিন আমাদের করার কিছু ছিল না, তো ওই বাইরের শোভা দেখেই কাটিয়ে দেওয়া বলা যেতে পারে। হাই ক্যাম্পে আমাদের রাতটা কাটাবো। আর হাই ক্যাম্পই আমাদের হতে চলেছে সামিট ক্যাম্প, অর্থাৎ এখান থেকেই কিন্তু আমাদের ফাইনাল পুশ স্টার্ট হবে থোরাংলা পাসের জন্য। থোরাংলা পাসের উচ্চতা 5470 মিটার, আর হাই ক্যাম্পের উচ্চতা অ্যাপ্রক্সিমেট 5000 মিটার। অর্থাৎ আমরা এখন আছি 5000 মিটারে। কাল আমরা যাত্রা শুরু করব থোরাংলা পাসের দিকে। ঠান্ডার বর্ণনা আমি আর আলাদা করে দিলাম না, আশা করি আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। মানে এই রাতটা কাটানোর কথা আমাদের সারা জীবন মনে থাকবে, যে স্লিপিং ব্যাগের ভিতরে ফেদার জ্যাকেট, তার উপর ব্ল্যাঙ্কেট চাপা দিয়েও মনে হচ্ছিল যে ঠান্ডা যাচ্ছে না, পায়ের আঙুল হাতের আঙুল বারবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। যাই হোক, তো মোটামুটি আমরা ভোর 3টের সময় উঠে পড়লাম। ভোর 3টের সময় উঠে গরম আগে থেকে রেখে দেওয়া গরম জল খেয়ে নিয়ে তারপর ঠিকঠাকভাবে ড্রেস আপ করলাম। কেননা বাইরে টেম্পারেচার মোটামুটি প্রায় -20 থেকে -25।
সুতরাং আমাদের সেই মতো গিয়ার প্রিপেয়ার করতে হবে। মেন টার্গেট হলো যে হাতের আঙুল আর পায়ের আঙুলে যাতে ফ্রস্ট বাইট হয়ে না যায়। তো শুরু করলাম জার্নিতে ভোর 4টে, ঠিক ভোর 4টের সময় আমরা হেড টর্চ জেলে জার্নি শুরু করলাম। অসম্ভব ঠান্ডা। আমার হাতে যে গ্লাভসটা লুই অ্যালপাইনের গ্লাভস ছিল, পায়ে ডবল মোজা ছিল, কিন্তু হাতের আঙুল এবং পায়ের আঙুল বারবার জমে যাচ্ছিল। কনস্ট্যান্ট আমরা হাতের আঙুল এবং পায়ের আঙুল নাড়িয়ে গেছি। পরিষ্কার বুঝছিলাম যে হাতের আঙুল পায়ের আঙুল নাড়ানো যদি কোনো সময় বন্ধ করে দিই, হাতে এবং পায়ের আঙুলে ফ্রস্ট বাইট অবধারিত। অসম্ভব ঠান্ডা। তার মধ্যে যেটা সবথেকে ডিফিকাল্ট কাজ, যে আমাদেরকে রাস্তা খুঁজতে হচ্ছে, আমাদের সঙ্গে কোনো গাইড নেই। আনগাইডেডভাবে আমরা এগিয়ে চলেছি ম্যাপের সাহায্যে, এবং আগে থেকে মুখস্থ করে রাখা ম্যাপের সাহায্যে আমরা রাস্তা খুঁজছি। তো এই স্তম্ভগুলো আমাদের রাস্তা খুঁজতে সাহায্য করেছে। তো একটা লোহা স্তম্ভ, তার গায়ে একটা ফ্ল্যাগ লাগানো আছে। তো এই ফ্ল্যাগটা দেখতে পেলে আমরা বুঝতে পারতাম যে আমরা ঠিক রাস্তায় আছি, আমরা রাস্তা হারিয়ে ফেলিনি। তো 4টে থেকে 6টা 2 ঘন্টা আমাদের অসম্ভব কষ্ট হয়েছিল ঠান্ডার জন্য। রাস্তা এমন কিছু ডিফিকাল্ট না, ক্র্যাম্পনের জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু প্রধান সমস্যা ছিল ঠান্ডা। হাতের আঙুল এবং পায়ের আঙুল যদি 1 মিনিটেরও জন্য নাড়ানো বন্ধ করতাম, স্টিভ হয়ে যেত, মনে হতো যে এক্ষুনি ফ্রস্ট বাইট হয়ে যাবে। যাই হোক, তো তখন একটা স্টেজ, যখন আমি সুদীপকে বলছি যে ভাই প্ল্যানটা কাজ ছিল, সুদীপ আমাকে বলছে ভাই প্ল্যানটা কাজ ছিল। তো দুজনকে বলছি যে কে এই প্ল্যানটা করেছিল শীতকালে অন্নপূর্ণা সার্কিটে আসার, মানে এতটা কষ্ট হবে সত্যি তো ভাবিনি। তো এই যখন সাফারিংসটা ম্যাক্সিমাম হয়, তো তখন এটাই হয় যে দুজনকে দোষ দিই যে প্ল্যানটা কার ছিল। আর জীবনে কোনোদিন আসবো না, এই শেষ। তো এই 2 ঘন্টা গোটা রাস্তা আমরা এই করতে করতেই উঠেছি যে জীবনে আর আসবো না, এই শেষ। ঠান্ডায় শীতকালে আসার আর এই পাগলামো আর জীবনে করবো না। যাই হোক, এখানে আলো ফুটতে শুরু করলো। এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, এটি ইংল্যান্ডের টিম, আর পিছনে এটি সম্ভবত অস্ট্রেলিয়ান টিমটা ওদের গাইড নিয়ে এগিয়ে আসছেন। বিন্দুর মতো দেখতে পাওয়া যাচ্ছে। আলো ফুটছে, যত বেশি আলো ফুটছে তত আমাদের একটু মনে আসা যাক যে হ্যাঁ, এবার কষ্টের শেষ হবে, ফাইনালি এবার কষ্টের শেষ হবে। তো বারবার বলছি যে সূর্যটাকে টেনে তুললে হয় না, সূর্যটাকে হাত বাড়িয়ে টেনে তুললে হয় না, যে এত কষ্ট হচ্ছে, মানে একটু সূর্যটা তাড়াতাড়ি উঠুক। তো সুদীপের ছবি, সামনে থোরাংলা পাস দেখা যাচ্ছে, তখনও হেড টর্চ জ্বলছে। যাই হোক, এগিয়ে যাওয়া ধীরে ধীরে। আলো ফুটলো, যত আলো ফুটলো টেম্পারেচার বাড়তে শুরু করলো, ধীরে ধীরে আমাদের কষ্টটা কিছুটা হলেও কমতে শুরু করলো। তো মোটামুটি এটা তখন সকাল 7টা। আমরা প্রথম শেল্টারের কাছে উপস্থিত হলাম। তো এটি হলো ফার্স্ট শেল্টার। তো এখন এটি ধ্বংসাবশেষ, এর প্রায় কিছুই অবশিষ্ট নেই। যাই হোক, তো ফার্স্ট শেল্টার ক্রস করে আমরা এগিয়ে গেলাম ধীরে ধীরে। তো এইখানে প্রথম হালকা একটু শ্বাসকষ্ট শুরু হলো, যে মানে মনে হলো যে এতক্ষণ হাঁটছিলাম ঠিকই ছিল, কিন্তু মানে এখন একটা পা ফেলছি মনে হচ্ছে যেন অনেক কষ্ট হচ্ছে। তো ঠিক করলাম যে স্লো পা ফেলবো, কোথাও দাঁড়িয়ে যাব না। দাঁড়িয়ে গেলেই কিন্তু হাতের আঙুল পায়ের আঙুল জমে যাবে, সুতরাং দাঁড়াবো না কোথাও। কষ্ট হলেও এক পা ফেলে এগিয়ে যাব। সেই একইভাবে এক পা ফেলে এগিয়ে যাওয়া। যে সুদীপের পায়ে ক্র্যাম্পন আছে, বুঝতে পারছেন, ক্র্যাম্পন ছাড়া এই রাস্তায় হাঁটা অসম্ভব। যদি আমরা ক্র্যাম্পন না নিয়ে আসতাম তাহলে আমাদেরকে ফিরে যেতে হতো। দূর থেকে দেখতে পাচ্ছি ইংল্যান্ডের টিম এগিয়ে আসছে, ওরা আমাদেরকে প্রায় ধরে ফেলেছে। অবভিয়াসলি ওরা আমাদের থেকে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি দ্রুত হাঁটে। যাই হোক, এগিয়ে চলেছি, ধীরে ধীরে বাড়ছে। এখন বাজে 8টা। বুঝতে পারছি যে থোরাংলার আশেপাশে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো থোরাংলা দেখা পাবো, আমাদের কষ্টের অবসান হবে। প্রায় একটা ডেজার্ট মরুভূমির মতো জায়গা, এবং খুব অদ্ভুতভাবে যে এই জায়গায় কিন্তু খুব একটা বরফ নেই। খুব সম্ভবত যেহেতু এই জায়গাটি সূর্যের আলো পায় অনেক বেশি, সেই জন্যই হয়তো এইখানে খুব বেশি বরফ নেই। একটা রকি এরিয়া, এক্সপোজড রক। যাই হোক, ছবি কিন্তু তুলতে পেরেছিলাম একমাত্র আমার অ্যাকশান ক্যামেরার জন্য, গোপ্রোর জন্য, ঠিক আছে।
সুদীপের কাছে যে স্টিল ক্যামেরা ছিল তার ব্যাটারি প্রায় ডিসচার্জ হয়ে গেছিলো, প্রায় ড্রেন হয়ে গেছিলো। তো গোপ্রো ক্যামেরার জন্যই ছবিগুলো তুলতে পেরেছিলাম। যাই হোক, সকাল 9টা বাজে অবশেষে আমরা আবিষ্কার করলাম প্রেয়ার ফ্ল্যাগ মানে থোরাংলা পৌঁছে গেছি, বুঝতে পারলাম। তো অনেকটা আমাদের ওই মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, যে এত কষ্ট সহ্য করেছি ভোর 4টে থেকে 9টা পর্যন্ত, সাফারিংসটা এতটাই বেশি হয়েছে। তো এইখানে এসে একটা পাগলের মতো অবস্থা, যে হ্যাঁ শেষ পর্যন্ত করতে পেরেছি, শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। বহুদিনের স্বপ্ন ছিল যে শীতকালে অন্নপূর্ণা সার্কিট কমপ্লিট করব, তো অবশেষে পেরেছি। যাই হোক, সেলফি স্টিকে তোলা ছবি, কি করব, গাইড নেই, কেউ নেই, ছবি তুলে দেওয়ার কেউ নেই। তো গোপ্রো দিয়ে আমাদের কটা স্টিল ফটো তুললাম, অনেক ছবি তুলেছিলাম। সুদীপের ছবি, আমি ওর ছবি তুললাম, আবার সুদীপ আমার ছবি তুলে দিল। ঠান্ডা এতটাই বেশি যে যদি গ্লাভস থেকে একবার হাত বার করি, ফ্রস্ট বাইট হতে এমন কিছু সময় লাগবে না, কয়েক মিনিটের মধ্যেই হাতে ফ্রস্ট বাইট হবে। তো ওই গ্লাভস পরেই যতটা ছবি তোলা সম্ভব। গোপ্রোর একটা মেন বেনিফিট হলো যে গোপ্রো কন্ট্রোল করার জন্য হাত দরকার হয় না, পুরোপুরি ভয়েস কন্ট্রোল। অর্থাৎ ক্যামেরাটি আমি অন করলাম, অন করার পর ভয়েস দিয়েই গোটা ক্যামেরাটা কন্ট্রোল করা সম্ভব। তো সুদীপ স্টিল ক্যামেরা বার করতেই পারেনি, ব্যাগের মধ্যেই ছিল। তার কারণ স্টিল ক্যামেরায় ছবি তুলতে যদিও গ্লাভস থেকে হাত বার করতো, ফ্রস্টবাইট হতে কয়েক মিনিটও লাগতো না, স্টিল ক্যামেরা ব্যাগের মধ্যেই ছিল। গোপ্রো দিয়ে যতগুলো ছবি তুলেছি। যাই হোক, এইটার নিচে একটা লেখা থাকে যে ওই থোরাংলা বলে, সেটা বরফের নিচে চাপা পড়ে গেছে। যাই হোক, এটি শেষ ছবি যেটা তুলে আমরা ঠিক করলাম যে এবার নেমে যাব থোরাংলা থেকে, আমরা টুয়ার্ডস মূর্তিনাথের দিকে নেমে যাব। যাই হোক, তো এবার একটু ভূমিকার পার্টটা বলে দিই। ভূমিকার পার্টটা আমি বলিনি, তার কারণ ভয় ছিল যে ইন্টারনেট কানেকশান থাকবে না। যেগুলির সাহায্যে আমরা কমপ্লিট করতে পেরেছি আনগাইডেড, যেটি বাঁ হাতে আছে, এটিকে বলা হয় গুগল আর্থ। গুগল আর্থে যে কোনো জায়গার একটা 3D স্ট্রাকচার দেখা সম্ভব, যেটি আমাদের প্ল্যানিংয়ে খুব সাহায্য করেছিল। তো অন্নপূর্ণা সার্কিটে যাওয়ার আগে গুগল আর্থ দেখে দেখে আমরা মোটামুটি একটা 3D ম্যাপ নিজেদের মাথার মধ্যে স্কেচ করে নিয়েছিলাম। সেকেন্ড ম্যাপ, এটি সিম্পল গুগল ম্যাপ যাকে বলে। গুগল ম্যাপে যেটি অফলাইন ফিচার্স আছে, সেই অফলাইন ফিচার্সটা ইন্টারনেট কানেকশান ছাড়াও ইউজ করা সম্ভব। তো আমরা এই গুগল ম্যাপের অফলাইন ফিচার্সটার সাহায্য নিয়েছিলাম নেভিগেশনের জন্য, যাতে আমাদের গাইড না থাকলেও আমাদের রাস্তা বুঝতে অসুবিধা না হয়। আর যেটা লেফট সাইডে আছে, লেফট সাইডে এটি হলো ম্যাপসমি একটি অ্যাপ, যেটি যে কোনো ডিভাইসেই ডাউনলোড করা সম্ভব। ম্যাপসমির সবথেকে বড় বেনিফিট হলো যে ম্যাপসমি পৃথিবীর যে কোনো স্থানের অফলাইন নেভিগেশন দিতে সক্ষম। অর্থাৎ আপনার একটি মোবাইল ডিভাইস থাকলেই হবে, সেই মোবাইল ডিভাইসে সিম দরকার নেই, ইন্টারনেট কানেকশান দরকার নেই। ঠিক স্ক্রিনে আপনি যেমনটি দেখছেন সেরকমই অফলাইন নেভিগেশন পাবেন, কোনোরকম কোনো ইন্টারনেট কানেকশান ছাড়া, মোবাইল নেটওয়ার্ক ছাড়া। এবং সেই ম্যাপের আপনি ঠিক কোনখানে আছেন আপনাকে জিপিএসের মাধ্যমে লাইভ লোকেশান দেখিয়ে দেবে। এই ম্যাপসমির সাহায্যেই কিন্তু আমাদের পুরো ট্রেকটা অফলাইনভাবে করা। তো ম্যাপসমি ছিল বলেই হয়তো আমরা এতটা বড় একটা ঝুঁকি নিতে পেরেছিলাম যে শীতকালে যাব গাইড ছাড়া ক্রস করব। ধ্রুবজ্যোতি একটা কোশ্চেন করেছে যে এরকম আনগাইডেডভাবে কমপ্লিট করলে সেটা প্রিপারেশনের ব্যাপারে বল। প্রিপারেশনের ব্যাপারে খুব বেশি কিছু বলার নেই আমার। যেটা আমি পার্সোনালি মনে করি যে মানে যে কোনো ট্রেকিং, সেটি অন্নপূর্ণা সার্কিট বলে নয়, এক্সপিডিশন হোক বা কোনো ট্রেকিং হোক, একটা প্রপার ওয়েতে প্রিপারেশান নেওয়াটা কিন্তু সবথেকে জরুরি দরকার। তো একটা বিতর্কিত কথা না বললেই নয়, আগেই বলে দিচ্ছি যে টপিকটা হয়তো কিছুটা বিতর্কিত হলেও হতে পারে, যে বর্তমান ট্রেকিং বা পর্বতারোহণেই ফিটনেসের ব্যাপারটাই বোধহয় সবথেকে বেশি উপেক্ষিত, মানে আমার যা মনে হয়। অর্থাৎ প্রিপারেশান বলতে আমরা কি বুঝি? প্রিপারেশান বলতে আমরা ট্রেনের টিকিট কাটি, আমরা রিজার্ভেশন কনফার্ম করি,
আমরা আইএফের কাছে অ্যাপ্রুভাল পাঠাই, অফিসিয়াল যে ব্যাপারগুলো, কিন্তু ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা মানে কোথাও না কোথাও যেন আমার মনে হয় যে একটা উপেক্ষিত থেকে যায়। একটা 6000 মিটারের একটা পিক বা একটা 5500 মিটারের একটা পাস, সেইটা ক্রস করার আগে আমার মনে হয় একটা উপযুক্ত ফিজিক্যাল ফিটনেস নিয়ে যাওয়াটা দরকার। মেবি, আমি জানি না এটা কতজন সহমত হবেন। তো আমরা মোটামুটি একটা প্রায় 6 থেকে 7 মাসের প্রিপারেশান নিয়েছিলাম আমি আর সুদীপ মিলে। তো সেটি মূলত এন্ডিওরেন্স ট্রেনিং, লং ডিস্টেন্স রানিং। আমি যার জন্য ডান দিকের ছবিটা রেখেছি, যে লং ডিস্টেন্স রানিংটা আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছিল যে ফিটনেসটা গড়ে তোলার জন্য। আমরা আমাদের টার্গেট রেখেছিলাম যে 10 কিলোমিটার রান শেষ করব 60 মিনিটের কমে, অর্থাৎ আমাদের পেস থাকবে আন্ডার 6। যখন আমাদের পেস আন্ডার 6 আসবে, একটা 10 কিলোমিটার রান 60 মিনিটের কমে শেষ করতে পারবো, তখনই আমরা মনে করব যে হ্যাঁ, আমরা এবার যাওয়ার জন্য উপযুক্ত, যে আমরা এতটা রিস্ক নেওয়ার জন্য উপযুক্ত। যাই হোক, আমি এই জিনিসটা ফলো করি যে কোথাও যাওয়ার আগে মনে করি যে ফিজিক্যাল ফিটনেসের উপর সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার। আর তার সাথে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার অবশ্যই ইম্পর্টেন্ট, ক্যাম্পিংটাও জানা অত্যন্ত দরকার। যাই হোক, আচ্ছা, আর খুব বেশি দীর্ঘায়িত করবো না, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। 1 ঘন্টার বেশি প্রোগ্রাম হলে অনেকটা বোরিং হয়ে যায়, তো আর আমার খুব বেশি স্লাইড নেই। আমি ইচ্ছা করি নেমে আসার পোর্শনটা রাখিনি, কেননা জিনিসটা বোরিং হয়ে যাবে, 1 ঘন্টার বেশি হয়ে যাবে। এটা মুক্তিনাথের ছবি, মুক্তিনাথে পৌঁছেছি। তো আমাদের মুখ দেখে মোটামুটি বুঝতে পারছেন যে প্রায় মানে মুখ কালো করে এসেছি বলা যেতে পারে। তো একটা ওই ফিরে একটা স্বস্তির নিঃশ্বাস, যে অবশেষে লোকালয়ে আবার পৌঁছেছি। তো তো অন্নপূর্ণা সার্কিট চেকপোস্ট, মুক্তিনাথের চেকপোস্ট, এইখানে গিয়ে আমরা চেকপোস্টে ফাইনাল স্ট্যাম্পটা দিলাম। তো আমাদের তো কোনো সার্টিফিকেট নেই, তো আমাদের পারমিটের উপর যে ফাইনাল যে স্ট্যাম্পটা পড়লো, তো ওটাই আমাদের কাছে একটা সার্টিফিকেট ছিল যে আমরা ক্রস করতে পেরেছি, আমাদের প্রমাণ এই স্ট্যাম্পেই থাকলো। তো যাই হোক, তো মুক্তিনাথের আর খুব বেশি আমি বর্ণনা দেবো না, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। এটা জমসমে পরের দিন মর্নিংয়ে ওখান থেকে কোনো গাড়ি আমরা প্রথমে পাইনি, শেয়ার গাড়ি পাইনি। শেষ পর্যন্ত গ্রামেরই 2 থেকে 3 জনের সাথে একটা একসাথে হয়ে, অর্থাৎ 5 জন মিলে আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম। তো শেয়ার করার জন্য কিছুটা কম হয়ে গেল আমাদের। তো খুব হেল্প করেছিলেন গ্রামবাসীরা, খুব হেল্প করেছিলেন। যখন বলেছিলাম যে আমরা 2 জন একটা গাড়ি রিজার্ভ করবো, আমাদের কাছে অত টাকা পয়সা নেই, তো ওনারাই বললেন যে আমাদের গ্রামের লোক তো যাবে কয়েকজন, আপনারা একসাথে করে নিন, শেয়ার হয়ে যায় ব্যাপারটা। তো তাদের সাথে আলাপ করে একসাথে আমরা গাড়ি নিয়ে মুক্তিনাথ থেকে জমসম এলাম। তো যাই হোক, জমসমে এসে, জমসমে বাস স্টপ, তো এখানে আমরা বাসের জন্য ওয়েট করছি। তো এটি কিন্তু অ্যাকচুয়ালি একটা এয়ারপোর্ট, একটা এয়ারপোর্টের এন্ট্রান্স, জমসম এয়ারপোর্ট। যখন সিজন হয়, মানে যখন ক্লাইম্বিং সিজন হয়, তখন কিন্তু এই এয়ারপোর্টটা ফাংশনাল থাকে, এখান থেকে পোকরার গাড়ি পাওয়া যায়। যাই হোক, এটি পোকরা পৌঁছে সুদীপের একটা মুখের ছবি তুলেছিলাম, পুরোপুরি মানে বার্ন হয়ে গেছিলো, কোল্ড বার্ন হয়ে গেছিলো বলতে গেলে। আমারও প্রায় একই অবস্থা। যাই হোক, ফিরে আসা যাত্রাপথ দিয়ে আমি আর দীর্ঘায়িত করব না, এখানেই আমি শেষ করছি। কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয়। আমি তনয়দার কথা আগে বলেছি, আমাদের ক্লাব মেম্বার তনয় মুখার্জি। তো তনয়দা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে হেল্প করেছে, যতবার ফোন করেছি, মানে তনয়দা তার 1 বছর আগেই সার্কিট থেকে ঘুরে এসেছে। যতবার ফোন করি তনয়দা যে এই জায়গাটা সম্পর্কে বুঝিয়ে বলো, তনয়দা কিন্তু খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে বলেছে, সমস্ত রকম ইনফরমেশান দিয়েছে। তনয়দাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাবের জিবি কমিটিকে ধন্যবাদ দেব, মলয়দাকে ধন্যবাদ দেবো। মলয়দাকে প্রথমেই প্ল্যান নিয়ে মলয়দার কাছে যাই যে মলয়দা, আমি এরকম একটা অভিযান করতে চাই, তো তুমি পারমিশন দাও, ক্লাব ব্যানার থেকে করবো, তার একটা পারমিশন দাও। তো মলয়দা সময় নিয়েছিল, বলেছিল যে শীতকালে যাবি, শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা থাকে, একটু ভেবে দেখ। তো আমি ভেবে একই কথাই বলেছিলাম যে না, যাব। তো মলয়দা সমস্ত পরিচালক মণ্ডলীর পারমিশন নিয়ে সবার সাথে কথা বলে আমাকে ফাইনাল অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ, এই প্রোগ্রামটিকে ক্লাব থেকে করার পারমিশন দেওয়া হচ্ছে।
তোমরা ক্লাব ব্যানারে যেতে পারো এবং ক্লাবের সমস্ত ইকুইপমেন্ট ইউজ করতে পারো। তো মলয়দাকে অসংখ্য ধন্যবাদ এবং কলকাতা টেকার্স ইউথের পরিচালক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ। আরেকজনকে ধন্যবাদ দেব স্পন্দন কুমার মালিক। আমি যখনই কোথাও একটা যাওয়ার নতুন প্ল্যান করি বা পরিকল্পনা করি, তো স্পন্দনদার কাছেই ফার্স্ট পরিকল্পনা নিয়ে যাই, যে বলি যে স্পন্দনদা এইটা আমার প্ল্যান, তো এটা কি বাস্তবে পসিবল, এটা কি করা যাবে না। আমি মনে করি যে একজন মানুষ কখনো পারফেক্ট হয় না, যে মানে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানে যাব, তো একটা সেকেন্ড ওপিনিয়ন দরকার, আমি তো ভুল হতেই পারি। তো স্পন্দনদাকে আমি কাইন্ডস অফ একটা ভেরিফাই করাই যে স্পন্দনদা এইটা আমার প্ল্যান, এটা কি পসিবল। তো স্পন্দনদা শুনে বলেছিল যে ডিসকারেজ করবো না তোমাকে, অবশ্যই খুব টাফ হবে, কিন্তু এটুকু আস্থা আছে তোমার উপর যে তুমি যদি যাও তাহলে তুমি সেই রকম প্রস্তুতি নিয়ে যাবে। যদি যাও তাহলে অবভিয়াসলি প্রস্তুতি নিয়ে যাও, প্রিপেয়ার্ড হয়ে যাও, আনপ্রিপেয়ার্ড হয়ে যেও না। স্পন্দন কুমার মালিককে অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রোগ্রামটি এখানেই শেষ করছি। তো যাওয়ার আগে লাস্ট একটা কথাই বলা, যে এইরকম প্রোগ্রাম করলে বা এরকম প্রোগ্রাম প্ল্যান করলে অবশ্যই ফিজিক্যাল ফিটনেসের দিকে খেয়াল দেবেন। ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু আমার যা মনে হয় যে আজকে সব কিছু মানে সব থেকে উপেক্ষিত। যে একটা ট্রেক আসছে বা এক্সপিডিশন আসছে, আমরা হয়তো 1 মাস আগে মাঠে গেলাম, 1 মাস আগে যদি ট্রেনিং শুরু করা যায় সেক্ষেত্রে কিন্তু বেনিফিটের থেকে কিন্তু খারাপটাই বেশি হয়, শরীর কিন্তু ভাঙতে শুরু করে। তো অবভিয়াসলি সবাই ফিজিক্যাল ফিটনেসের দিকটাতে খেয়াল রাখবেন। যাই হোক, আর দীর্ঘায়িত করবো না, আমার প্রোগ্রাম এখানেই শেষ। যারা আমার প্রোগ্রাম দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামটি এখানেই শেষ করছি।